অ্যাসোসিয়েশন ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখানে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করছে এবং তার সঙ্গে আমাদের বিসিএসটি যারা স্টেটের কর্মকর্তা আছে পঞ্চগড় থেকে দেখতে পাচ্ছি এবং সরকারকে দেখতে পাচ্ছি ওনাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ ওনাদের সঙ্গে আমি প্রায় প্রথম থেকে আজ থেকে যখন আমাদের এই অ্যাসোসিয়েশন তৈরি হতে চলেছিল তখন থেকে ওতপ্রোতভাবে জড়িত আছি এবং প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানেই আসি। একটা অনুষ্ঠানে করে আসতে পারিনি, বাকি প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানেই আসি। সুতরাং আমাদের সঙ্গে আমার একটা কি বলবো আত্মার সম্পর্ক হয়তো গড়ে উঠেছে, এটা হতে পারে যে হোমিওপ্যাথিকে ভালোবাসি সেই জন্য হয়তো হতে পারে। তো আমাদের অনেক বক্তা আছেন, তারা ডিটেলস বলবেন। আমি জাস্ট দু চারটা কথা বলতে যাচ্ছি যেগুলো না বললেই নয়। যে আপনাদের প্রশ্ন অনেক আছে, ঠিক আছে। হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের আগে যে ধারণা ছিল, তো যখন অ্যানিম্যাল প্রথম আবিষ্কার করেছিলেন তখন তো কি হোমিওপ্যাথির নাম শোনেনি, কিন্তু এখন তো সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে হোমিওপ্যাথি চালু হয়েছে এবং এই হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, বায়োকেমি, ইউনানি, সিদ্ধা, কত রকমের প্রসেস, কত রকমের টাইপ অফ ট্রিটমেন্ট আমাদের ভারতবর্ষে এসেছে। তার মধ্যে কিন্তু হোমিওপ্যাথি তার একটা নিজের জায়গা করে নিয়েছে। সেটা কিন্তু যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন বা যারা ড্রাগিস্ট আছেন তাদের একটা অনলস প্রচেষ্টাতে এই সাফল্য তারা পেয়েছেন। আগে শুনতাম যে যার নাই পুরোগতি সে করে হোমিওপ্যাথি, এখন কিন্তু সেই দিন নেই। এখন সিনারিটা সম্পূর্ণ বদলে গেছে। এখন হোমিওপ্যাথি ডাক্তাররাও অ্যালোপ্যাথি ডাক্তারদের ইকুয়ালি প্রেস্টিজ পান। এখন ভারতবর্ষের সরকারি সমস্ত হসপিটালেই প্রায় হোমিওপ্যাথি ডাক্তারদেরকে নেওয়া হয়। সুতরাং স্ট্যাটাস এবং প্রেস্টিজের দিক থেকে এককালে যারা অবহেলিত ছিলেন তারা কিন্তু একটি সামনের সারিতে এসেছে। সেটা কিন্তু আপনাদের অনলস পরিশ্রম এবং প্রচেষ্টার ফল। তো আমি সেইটাই চাইবো যে ভবিষ্যতে আপনাদের সংগঠনকে যদি শক্তিশালী করতে হয়, সারা পশ্চিমবাংলায় যদি আপনাদেরকে একটা বলবার মতো অর্গানাইজেশনে নিয়ে যেতে হয়, তার জন্য বহু আত্মত্যাগ দরকার এবং পরিশ্রম দরকার। আমি জানি পশ্চিমবাংলার সমস্ত ডিস্ট্রিক্টে আপনাদের এখনো গড়ে ওঠেনি সংগঠন, সেটা যাতে গড়ে ওঠে এবং আপনারা নিজেদেরকে আরো শক্তিশালী করে প্রতিষ্ঠিত করতে পারেন এবং সরকারের কাছে আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে মীমাংসা করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখে আপনারা এগিয়ে যাবেন। এই কয়েকটি কথা বলে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। মাননীয় এখানে উপস্থিত যারা পেশার সাথে যুক্ত সুধীবৃন্দ, বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পতাকাতে আজকে আপনারা সবাই এসে একটা সুনির্দিষ্ট চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন এবং আমাকে যখন জয়ন্তবাবু অনুরোধ করেছিল যে আমাদের অ্যাসোসিয়েশনকে ওনারা একটা ইনভাইট করেছেন এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ একটাই কারণে জানাই যে বিভিন্ন অর্গানাইজেশন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বলুন, ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, তারা আমাদের ডাকে, কিন্তু সবচেয়ে বড় কথা যে একটা শিক্ষামূলক একটা সেখানে আমরা নিজেরা প্রত্যেকেই নিজেদের মধ্যে আমাদের জ্ঞানের যে পরিধি সেই পরিধিটাকে আরেকটু পরিষ্কৃত করবো, সেরকম একটা উদ্যোগ আমাদের উদ্যোগ। সেইখানে আমরা সবাই মিলে এসেছি এবং আমরা কিছু জানবো, আপনাদের কাছেও জানবো, আমাদের যারা অফিসাররা আছেন আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য তারা তাদের মতন আমরাও যতটুকু জানি সেটা দিয়ে আমরা একটা যে ডিসকাশন করবো, এখানে যে আলোচনা সভা করবো, সেই সভার একটাই উদ্দেশ্য যে আমাদের এই জ্ঞানটাকে আরো কতটা বাড়িয়ে নিয়ে যেতে পারি এবং সার্বিকভাবে সমস্ত মানুষের কল্যাণে আমরা নিজেদেরকে আরো কিভাবে নিয়োজিত করি। নিঃসন্দেহে আর পাঁচটা ব্যবসার সাথে যারা ঔষধ ব্যবসায় যুক্ত তাদের তফাৎটা একটা জায়গায়, আমাদের দায়বদ্ধতাটা অন্যরকম
এখানে কেউ আপনারা হোমিওপ্যাথি পেশায় আছেন যারা ডক্টর, কেউ কেউ আবার আছেন যারা হচ্ছে ওষুধের দোকানটাই পরিচালনা করেন, কিন্তু তাদের রীতিমতো পড়াশোনা করা হয়। যে বিজ্ঞানের উদ্ভব জার্মান থেকে শুরু হয়েছিল, আবার মডার্ন মেডিসিনের ক্ষেত্রে যে বিজ্ঞানের উদ্ভব শুধু ইউরোপ থেকে হয়েছিল, সেটা সে জায়গায় আর সীমাবদ্ধ থাকেনি। এবং খুব প্রতিযোগিতা চিকিৎসক কথা আমার মনে হচ্ছে এই মুহূর্তে মহেন্দ্রলাল সরকার, যিনি FRCS করে তারপরে তিনি হোমিওপ্যাথি চিকিৎসায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তো সেখানে কিছুদিন আগে পড়তে পড়তে একটাই কথা ভেবেছিলাম যে মানুষের করে ভালো হবে, অর্থাৎ তিনি যে অবস্থাতে যে রোগে আক্রান্ত তার থেকে তিনি কি করে নিরাময় পাবেন, সেটাই হচ্ছে বড় কথা। যেখানে গঙ্গা শুরু হয় সেখানেই এক দার্শনিক বলেছিলেন, সেখানে যদি বেলেডোনা কেউ এক ড্রপ বা একটা ছোট্ট বোতলে ফেলে দেয়, সেই জলটা যখন বয়ে বয়ে সারা ভারতবর্ষের বুক বেয়ে গঙ্গায় শেষ প্রান্তে এসে মেশে, সেই জলের মধ্যেও যদি আমি এমন কিছু তার আন্তরিক পারমাণবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আমরা কারো মানুষের রোগ নিরাময় করতে পারি, এটাই সবচেয়ে বড় সামর্থ্য। এবং আজকে অনেক প্রতিযোগিতা চিকিৎসক আছেন বা যারা সমাজে এমন স্তরে আছেন যারা প্রতিনিয়ত চিকিৎসকদের কাছে আসেন, হয়তো সবাইকার কাছে তারা সমস্ত কথা বলতে পারেন না। আপনারা যারা ওষুধের দোকান করেন তাদের কাছে এসে তার সাধারণভাবে কিছু প্রবলেম বলে আমরা সবকিছু চিকিৎসা দিয়ে সুরাহা না করতে পারবো, যে পেশেন্ট শেয়ারিং দিই বা তাদের কথাটা শুনি বা তার মনে যে বিশ্বাসটা নিয়ে ফিরে যায়। আমাদের স্ট্যাটিস্টিক্সও দেখেছি যে শতকরা 60 থেকে 70% ওষুধই আমাদের মনের থেকে তৈরি হয়ে যায়। তো এই যে বিরাট একটা কর্মযোগ্য, তার একটা সাথে আপনারা সেই কর্মযোগ্যের একজন অংশীদার, এটা খুব গর্ববোধের বিষয়। এবং আমাদের আজকে জয়ন্তবাবু আছেন, আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব, তারা বলবেন যে আমাদের হোমিওপ্যাথির যে সমস্ত রেগুলেটরি বিষয় আছে আমরাও যা জানি আপনাদের জানাবো, যে কি করলে আপনাদের যে ব্যবসার সুযোগ সুবিধা বাড়বে, জ্ঞানের ক্ষেত্রে সেই জ্ঞানের পরিধিটাকে একটু বাড়ানো যায়, সেটা আমাদের দেখতে হবে। আর একটাই আমার যেটা মনে হয় যে আমাদের ওয়েস্টার্ন হার্বস নিয়ে যা যা কাজ হয়েছে হোমিওপ্যাথিতে, আমাদের ইন্ডিয়ান হার্বস নিয়ে অনেকেই কাজ করেছেন, কিছু কিছু পড়াশোনা করেছি, আমার জ্ঞান কিন্তু বড় সেই রকম না। ইন্ডিয়ান হার্বস নিয়ে আমার যা ধারণা, সেই ধরনের বড় বড় কাজ কিন্তু সেই পরিবেশে হয়, সেটাও আপনারা যারা একটু বিজ্ঞান মানুষ আছেন তারা খেয়াল করে দেখবেন। কারণ ভারতবর্ষের এই যে বিরাট প্রাকৃতিক বৈচিত্র্য বায়োডাইভার্সিটি আছে, সেখানে বোধহয় আমাদেরও আরো অনেক কিছু করার আছে, এবং সেখানে করে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের চিকিৎসার ব্যাপারে আমাদের যে সহযোগিতা সেটা আরো করা বোধহয় সম্ভব। এই কথা বলে আপনাদের এই মহান উদ্যোগকে আমি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। হ্যালো, উপস্থিত মাননীয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রাজমন্ডল, আমার একটা দাদারা, উপস্থিত বেঙ্গল হোমিওপ্যাথি কমিশনার অ্যাসোসিয়েশন, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানাই। একটা কথাই বলবো, আমার সিনিয়র দাদারা অনেকটাই করে দিয়েছেন। তো আমাদের যখন আমাদের লাইফটা শুরু হয় তখন কিন্তু আমরা মানে আমি যখন 40-45 বছর আগেকার কথা বলছি, তখন একজন গ্রামের একজনের বাড়িতে থাকতো একটা বাক্স, হোমিওপ্যাথির কাঠের বাক্স, তার মাঝখানে গিয়ে দেখতাম যে ওষুধটাকে বের করে দিতে। তারপরে একদিন আমার জ্বর হলো, মা নিয়ে গেল সেখানে, তখন দেখলাম ওই জিনিসটা একটা মেডিসিন হিসাবে আমি পেলাম। তার কিছুদিন পরে আমার হাতের মধ্যে প্রচুর পরিমাণে ইনফেকশন হয়েছিল, সেও দেখি একই রকম ভাবে ওই বাক্স থেকে দেখা হবে। আর সে হোমিওপ্যাথি মানে মেডিসিনের ব্যাপারটা তখন আমি অত কিছু বুঝতামও না। আর সে হোমিওপ্যাথি এত বড় আকারে এত বড় শেপ নিয়েছে যে সেটা ভাবাই যায় না। যাই হোক, ইন দ্য মিডটাইম আমার কয়েক বছর আগেকার কথা, 7-8 বছর আগেকার কথা, আমার এক বন্ধুর প্রচুর পরিমাণে ইনফেকশন হয়েছিল। এখন মডার্ন মেডিসিন অনেক হয়েছে, যেটা ট্রিটমেন্ট করেছে একদম পাগল হয়ে গিয়েছিল। তাকে একটা জায়গাতে নিয়ে আসা হলো, কলকাতায় আমাদের যে একটা জায়গায় মানে ভালো হোমিওপ্যাথি ক্লিনিক আছে,
ইভেন তার এত পরিমাণে হয়ে গিয়েছিল যে সেটা একমাত্র হোমিওপ্যাথি তাকে একদম কমপ্লিট কিওর করলো, যদিও তার অনেক টাইম নিয়েছিল, একটু ধৈর্যের ব্যাপার থাকে। যাই হোক, আমার এই কথাগুলো বলার বক্তব্য এই কারণে যে হোমিওপ্যাথিক আজকে একটা বিশাল জায়গায় এসেছে এবং অনেক সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট করে, সেটা আমার পুরো বিশ্বাস। তো আমাদের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে হোমিওপ্যাথিক ব্যবসা এবং ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে, যাবতীয় সুযোগ সুবিধা, যা কিছু বলার বক্তব্য, যা কিছু সবকিছু আমাদের কাছে আজকে ওপেন। কেউ যদি কোনো দ্বিধা না নিয়ে আমাদের কাছে আসে, আমরা সবকিছু ওপেনলি তাদের সাথে ডিসকাস করতে পারি, সবকিছুই করতে পারি। তো কোনো রকম হেজিটেশন দ্বিধা না করে আমার মনে হয় প্রত্যেকের যাদের লাইসেন্সিং দরকার, যাদের এক্সিস্টিং দোকান আছে, যাদের যা যা প্রবলেম আছে, ছোটোখাটো প্রবলেম বা বড় প্রবলেম যাই হোক না কেন, খোলা মনে তারা আসতে পারে, কারণ আমাদের দরজা সবসময় ওপেন থাকে। তো এইটুকু বলে আজকে আমি আর বিশেষ দীর্ঘায়িত করতে চাইছি না, পরবর্তী আরো অনেক আছেন আর কি, তারা বলবেন। তো এই বলে আর কি আমার অনেক ধন্যবাদ বাসুদেব বাবু। নমস্কার, বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট হিসেবে সবাই সকলকে স্বাগত। আমার সহকর্মীরা বসে আছেন, বলেছেন তার মধ্যে কয়েকজন, ডক্টর বিদ্যুৎ মুখার্জি বলছেন কি শেখানো টেখানো দরকার আছে। শেখা টেখার বয়স চলে গেছে, ওসব শিখতে হবে। আমরা কাজ করি কেন কেন কাজ করি? নিশ্চয়ই তো কারো তো আছে, সবাই পড়ে যাচ্ছে। উত্তর এখন না, পরে আসবে। আপনারা খুঁজুন মনে মনে যে কেন কাজ করি। ব্যবসায়ী করি, কি চিকিৎসা করি, কি পড়াশোনা শেখাই, কি মাস্টারি করি, দোকানদারি করি, সবে আমরা কাজ করি। কেন কাজ করি, এটা হলো মূল উত্তর। শেষে নিজেরা খুঁজুন। তার আগে আমি এক ঝলক দেখে নিই যে আমাদের ড্রাগস অ্যাক্টের মধ্যে কি কি নিয়ম বিধি রয়েছে, আর সেগুলো লাগু করার দায়িত্ব যেমন আমাদের আছে রেগুলেটরি ডিপার্টমেন্টে, যারা আমরা ব্যবসার সঙ্গে জড়িত তাদেরও সামগ্রিক দায়িত্ব আছে। কারণ সমাজকে যা দিচ্ছি তা সবাই মিলে দিচ্ছি। আপনারা আমাকে দিচ্ছেন না, আমরাও দিচ্ছি না। এখানে কোনো চোর পুলিশের সম্পর্ক নয়, সম্পর্ক সহযোগিতা, ভারতবর্ষের আইন মানা। কারণ আইন তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য, সমাজের হিতের জন্য। দেখছেন, এই হচ্ছে মানে বিজ্ঞানের অবদান এবং দুর্দশা। লাইসেন্স বলতে বোঝায় পারমিট ফ্রম গভর্নমেন্ট এটসেট্রা টু ওন অর ডু সামথিং অর ক্যারি অন সাম ট্রেড। অর্থাৎ লাইসেন্স খাদের দেওয়া হয় বিজনেস করার জন্য, কিছু একটা ব্যবসা করার জন্য গভর্নমেন্ট দেয়। লাইসেন্সিং কে হোল্ডার অফ লাইসেন্স চেক কে হবে, he must be a law-abiding citizen and not convicted of an offence under the Drugs and Cosmetic Act and rules thereafter. সে নিশ্চয়ই আইন মানা ব্যক্তি হবে এবং ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে কোনো রকম তাকে অভিযুক্ত করা হয়নি। Certain parameters of license, লাইসেন্স পেতে গেলে কি কি করতে হবে বা কি কি দরকার? একটা হচ্ছে কনস্টিটিউশন, সবই আপনাদের জানা, শুধু নতুন করে একবার আমরা রিফ্রেশ করছি। এই কনস্টিটিউশন অফ দি ফার্ম, অর্থাৎ যে কোনো ফার্মের একটা গঠনতন্ত্র, মালিকানা। 2 নম্বর হচ্ছে নেম অফ দি ফার্ম, একটা নাম থাকে সংস্থার। প্রেমিসেস, একটা জায়গা থাকে। ট্রেড লাইসেন্স নিতে হয়, অর্থাৎ লোকাল অথরিটি থেকে বিজনেস পারমিশন নিতে হয়। পজিশনাল ডকুমেন্টস, সেই ঘরটা প্রেমিসেসটা কি করে আপনার হাতে এলো তার একটা প্রমাণপত্র রাখতে হয়, এবং প্রেজেন্স অফ সিপিআর।
একজন কম্পিটেন্ট টেকনিক্যাল স্টাফ যিনি ব্যবসাটা পরিচালনা করবেন তাকেও দরকার হয়। রিটেল অ্যান্ড হোলসেল লাইসেন্স 20C তে দেওয়া হয় রিটেল লাইসেন্স, 20D তে দেওয়া হয় হোলসেল লাইসেন্স, আর 25C এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হুইলবাজি লাইসেন্স। পার্ট পোটেন্টাইজেশন ফ্রম ব্যাক পোটেন্সি রিটেল কাউন্টারের সঙ্গে দেওয়া হয়, তাদের 25C লাইসেন্স দিতে হয়। কত রকমের মালিকানা হয়? প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড, লিমিটেড কোম্পানি এবং সোসাইটি। ঠিক আছে, এটাই তো সোসাইটি মানে বিভিন্ন ধরনের সোসাইটি থাকে না? ধরো আমি একটা সোসাইটি রেজিস্ট্রেশন করেছি, সমবায় কোঅপারেটিভ সোসাইটি করেছি। লাইসেন্স দিতে পারে অবশ্যই, ট্রাস্টি সেবামূলক প্রতিষ্ঠান, ট্রাস্ট, এনজিও, অনেক সোসাইটি ইন শর্ট। আপনি ক্যালকাটা হসপিটাল, ওরা কিন্তু ট্রাস্ট, ওরা কিন্তু প্রাইভেট লিমিটেড না লিমিটেড, এরকম আছে। হোয়াট ইজ চেঞ্জ ইন কনস্টিটিউশন? কখন মালিকানা পরিবর্তন ধরা হয়? কি আছে দেখবেন, লাইনের দুটো রিভার্সাল লাইন আছে, অর্থাৎ বোথ ওয়েজ, অর্থাৎ এদিকেও হতে পারে ওদিকেও চেঞ্জ হতে পারে। প্রোপ্রাইটারশিপ টু পার্টনারশিপ, পার্টনারশিপ টু পার্টনারশিপ, দুজন আছে তিনজন হবে, চেঞ্জ ইন কনস্টিটিউশন। তিনজন আছে, উল্টো দিক আছে, তিনজন আছে একজন হবে বা দুজন হবে, দ্যাট ইজ অলসো চেঞ্জ ইন কনস্টিটিউশন। প্রোপ্রাইটারশিপ পার্টনারশিপ থেকে প্রাইভেট লিমিটেড, চেঞ্জ ইন কনস্টিটিউশন। প্রাইভেট লিমিটেড থেকে লিমিটেড, চেঞ্জ ইন কনস্টিটিউশন। অ্যামালগামেশন এন্ড মার্জার অফ টু কোম্পানিজ, চেঞ্জ ইন কনস্টিটিউশন। এবং প্রাইভেট, যদিও পার্টনারশিপ থেকে প্রাইভেট লিমিটেড থেকে পার্টনারশিপের সাথে আমরা আইনি কখন বাস্তব জগতে, লিমিটেড থেকে প্রাইভেট লিমিটেড আইন নিই কেউ আইনি যদি যায়, তাহলে সেক্ষেত্রে সেটা পসিবিলিটিস আছে, সে 3 বছরের কাউন্ট করা হবে। এক্ষেত্রে কি করতে হবে? But no, new license to be obtained within 3 months from the date of change. New license, অর্থাৎ নতুন যে মালিকানা তৈরি হলো এই চেঞ্জের পর, সেই মালিকদেরকে 3 মাসের মধ্যে, মানে এটা 90 দিন নয়, 3 মাস। ফেব্রুয়ারি মাস হলে দিনটা কমে যেতে পারে, আবার কোন কোন মাসে বেশি হলে জুলাই আগস্ট হলে পর সেখানে বেড়ে যেতে পারে। সুতরাং 3 মাস বলা হয়েছে, অর্থাৎ যেদিন থেকে চেঞ্জ হবে সেই চেঞ্জ থেকে 3 মাসের মধ্যে তাকে নতুন কনস্টিটিউশন লাইসেন্স দিতে হবে। তাহলে বিজনেসটা কি আর কি হবে, কি হবে, বিজনেসটা কন্টিনিউ করা যাবে। দোকানের স্থান পরিবর্তন হবে না, দোকানের মাপ পরিবর্তন হবে না, দোকানের নাম পরিবর্তন হবে না, শুধুমাত্র মালিকানা বদলের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য আছে। যদি 3 মাস ক্রস করে যায় তাহলে কিন্তু লাইসেন্সটা ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ দোকানটি বন্ধ রেখে তার কন্ট্রোলের দরবারে করতে হবে, আবার নতুন লাইসেন্স নেওয়া হচ্ছে। প্রোপাইটার টু প্রোপাইটার দেখুন সিঙ্গেল ডাইরেকশন দেখানো আছে, আর কিন্তু রিভার্স নেই। অর্থাৎ প্রোপাইটার থেকে প্রোপাইটার যখন চেঞ্জ হয়ে গেল, সেটা কিন্তু চেঞ্জ ইন কনস্টিটিউশন নয়। সেখানে কিভাবে হতে পারে? গিফট ডিড করলে হতে পারে, সেল ডিড করলে হতে পারে, মারা গেছে বাবা, তার ছেলেরা হতে পারে বা ওয়ারিশরা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ ইন কনস্টিটিউশনের বেরিয়ে ওই 3 মাসের মধ্যে যে সুযোগটা রয়েছে সেটা নেই। এক্ষেত্রে দোকান বন্ধ হবে, দোকান বন্ধ রেখে নতুন দোকানের লাইসেন্সটা নিতে হবে, তার উত্তরসূরি বা যাকে বিক্রি করেছেন বা যাকে উইল করে দান করেছেন তার। এক্ষেত্রেও কিন্তু ওই স্থান মানে জায়গা এগুলো নাম এগুলো পরিবর্তন হবে না। তাহলে ডেথ কেসের একটা ফেসিলিটিস দেওয়া হয়। কি ফেসিলিটিস? ফেসিলিটিস স্ট্যাটাস কম, অনেক পুরনো, এখন আমাদের মানে পাকা ছাড় ছাড়া লাইসেন্স দেওয়া হয় না, কিন্তু পুরনো অনেক দোকান আছে, ছাড় আছে, টালির ছাড় আছে, ঘরের মাপ ছোট আছে। এই ক্ষেত্রে যদি ওই 3 মাসের মধ্যে তারা করে, দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা যদি 3 মাসের মধ্যে তারা করেন, তাদের ক্ষেত্রে এই স্ট্যাটাস অর্থাৎ পূর্বাবস্থায় লাইসেন্সের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটাকে মেনে নিয়ে আমরা লাইসেন্স দেব। এটা আইন না, এটা আমাদের স্টেট নর্মস, আমাদের ডাইরেক্টরেটের নর্মস, এটা দেওয়া। আইনে কিন্তু কোনো প্রভিশন নেই
যে না এটা দেওয়া যাবে, তখন আমরা বলিনি। এখনো অবধি এই অবস্থানটা আমরা পাচ্ছি। Having a definite premises, দেখবেন লাইসেন্স দেওয়ার সময় আমরা ঘরের মাপ যোগ করি। এখন তো লাইসেন্সের মধ্যে মাপ মেনশন করে দেওয়া হচ্ছে। আমাদের লাইসেন্সিং অথরিটিরা সাইন করে দিয়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন? অর্থাৎ ধরুন এক্সিস্টিং 110 স্কয়ার ফিটের লাইসেন্স নিয়েছেন, তাহলে আপনি তার সঙ্গে আরেকটু যোগ করলেন 50 স্কয়ার ফিট, মানে উদাহরণ যত খুশি যোগ করতে পারেন, 2 স্কয়ার ফিট যোগ করতে পারেন। এই যোগ করার ফলে কি হলো, আপনার পরিমাণে বৃদ্ধি পেল ঘরটা, এনহ্যান্সমেন্ট অফ এরিয়া হলো। এক্ষেত্রে আপনাকে নতুন লাইসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে, নতুন ম্যাপ দিয়ে লাইসেন্স দিয়ে ওই 50 স্কয়ার ফিট অ্যাডিশনাল জায়গাটা নিয়েছেন কি করে পেলেন তার একটা ডকুমেন্টেশন দিয়ে বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন। লাইসেন্স যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ নতুন বর্ধিত জায়গাতে কোনো মাল রাখতে পারবেন না। পেলেন লাইসেন্স, পেলেন লাইসেন্সটা কন্টেন্ট এফেক্ট হবে, কোনো রেট্রোস্পেক্টিভ হবে না। চেঞ্জিং কনস্টিটিউশনের ক্ষেত্রে সবসময় ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে রেট্রোস্পেক্টিভ হয়। অনেক সময় 3 মাসের মধ্যে হয়তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই, আমাদের ডিপার্টমেন্টে হয়তো পাচ্ছেন না, 2 বছর পরেও করতে পারে, যখন দেওয়া হবে ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে। কিন্তু এক্সটেনশনের অ্যাপ্লিকেশনে কিন্তু ডেট অফ থেকে হবে না, যেদিন ইস্যু হবে সেই দিন থেকে। অর্থাৎ তার আগের ডেট অবধি আপনি কোনো রকম মাল ওই বর্ধিত জায়গার মধ্যে রাখতে পারবেন না। নেক্সট 220 ছিল 130 করে ফেলেছি, রিডাকশন অফ প্রেমিসেস। এক্ষেত্রেও সেম, নতুন অ্যাপ্লিকেশন করতে হবে, ম্যাপটা দিয়ে রিডাকশন অফ ফিস দিয়ে, এবং তারপর বিজনেসটা কন্টিনিউ করা যাবে। নেক্সট এক্সিস্টিং 220 আছে, আমি আরেকটা জায়গায় সরে গেলাম, ঠিক সেম 220 স্কয়ার ফিট। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও নতুন লাইসেন্স দিতে হবে নতুন জায়গার জন্য। এবং কি হবে, সুযোগটা কি থাকবে, সুযোগ থাকবে ওই নতুন ঘরে ফাঁকা ঘর দেখালো ইন্সপেকশনটা হবে, এবং সুযোগ থাকবে এই আলমারি, ফার্নিচার্স, ওষুধগুলো ট্রান্সফার, কম্পিটেন্ট পার্সন ট্রান্সফার, এগুলো সেগুলো সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ লাইসেন্সটা যদি ওই ঘরে আমরা দিই বা ইস্যু হয়, তাহলে ইস্যু একদিকে এক হাতে দেবেন লাইসেন্স, আরেক হাতে পুরো লাইসেন্সটা দেবেন। অর্থাৎ বিজনেসটা কন্টিনিউ করতে হবে পুরোনো জায়গা থেকে, ওল্ড প্রেমিসেস থেকে, নতুন জায়গায় চলে যাওয়া যাবে না। আর এই ক্ষেত্রে নতুন জায়গাতে যে লাইসেন্স ইস্যু হবে সেটা হচ্ছে নতুন নাম্বার লাইসেন্স ইস্যু হবে, যে ক্ষেত্রে এক্সটেনশন অফ প্রেমিসেস, রিডাকশন অফ প্রেমিসেস, চেঞ্জিং কনস্টিটিউশনের ক্ষেত্রে যে নতুন লাইসেন্স ইস্যু হবে সেক্ষেত্রে কিন্তু ওল্ড লাইসেন্স নাম্বারটাই থাকবে, কোনো লাইসেন্স নাম্বার চেঞ্জ হবে না, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ অফ রুফ 26 নম্বর প্রশ্ন, বাড়িওয়ালা ল্যান্ড শার্ট অথবা বাড়িওয়ালা ঘর বানাবে, রুফ চেঞ্জ হয়ে যাবে। শুধু ইন্টিমেশন ইজ এনাফ, যদি ঘরের পরিমাণ না বাড়ে, জায়গাটা পরিবর্তন না। তোমার স্টালিন চান ছিল আমার ফাঁকা ছাড়, কোনো নতুন লাইসেন্স নিতে হবে। Whether positional documents are required only once at a time at the time of getting license. অনেকের ধারণা আছে আমি লাইসেন্স পাওয়ার সময় একবার পজিশনাল লাইসেন্স রিসিপ্ট দিচ্ছি বা ট্যাক্স রিসিপ্ট দিচ্ছি, আর দরকার নেই। না, সব সময় নিতে হবে, কারণ লাইসেন্স যতক্ষণ ইনফোর্স থাকে ততক্ষণ আপনি যে কোনো রকম কমপ্লেন হতে পারে, মালিকানা শরিকানা নিয়ে গন্ডগোল হতে পারে, কেউ বলতে পারে যে রিসিপ্টের উপর লাইসেন্স দিচ্ছি। সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু প্রত্যেক মাসে যেরকম রিসিপ্ট দিতে হয় সেইটা কিন্তু কন্টিনিউ করবেন এবং সেটা দোকানে প্রিজার্ভ করবেন। আমাদের অফিসাররা যদি যায় তারা দেখতে চাইলে দেখাতে পারে। প্রশ্নগুলো একদম মনে রাখুন, পরে শুনে নিন ভালো করে, উত্তর না পান তাহলে পরে করবেন, পয়েন্ট দিতে হবে। আমরা চেঞ্জ অফ সিনিয়র কম্পিটেন্ট পার্সন চেঞ্জে হয়, তখন টাইম দেওয়া আছে উইদিন 1 মান্থ ড্রাগ কন্ট্রোলকে জানাতে হবে। এর মানে কি, আমি 1 মাস তাহলে আমি সিপিআই ছাড়া চালাতে পারবো? 1 মাস কি আমাকে রেস্ট পিরিয়ড দেওয়া হলো যে ঠিক আছে আমার বোর্ড চলে গেছে? এটা অ্যাপয়েন্টেড সিপিআই এর ক্ষেত্রে বেশি প্রবলেম, সেটা চলে গেছে ঠিক আছে আমি 1 মাস তাহলে রেস্ট পাচ্ছি, 1 মাসের মধ্যে আমার একটা অ্যাপয়েন্ট না, যেদিন যাবেন সেদিন থেকেই আরেকজনকে এফেক্টিভ দিতে হবে।
ওই কাগজপত্র জমা দেওয়ার জন্য 1 মাস টাইম দেওয়া আছে। কেউ যদি মনে করেন যে আমি চলে গেছে এবং আমার নতুন জয়েন করেছে, আমি কাগজ দিয়ে 1 বছর পরে দিলাম, তখন কিন্তু সেটা খুব একটা অ্যাকসেপ্ট করে ভায়োলেশন। তখন আমরা বলবো এটা ম্যানিপুলেটেড হয়েছে, যে এখন আপনি সাজিয়ে এনেছেন, এতদিন ছিল না, বলতেই পারেন। আপনার হাতে তখন কিন্তু বলার কোনো রাস্তা থাকছে না যে না আমি ওই দিন থেকেই দিচ্ছি। 1 মাসটাকে আমরা ধরে নিচ্ছি যে 1 মাসের মধ্যে ম্যানিপুলেট করার সুযোগ থাকছে যদি না কোনো ইন্সপেকশন বা কোনো রকম তদন্ত হয়, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে। ওকে, স্কোপ ব্যবসা করতে করতে টু প্রোটেস্ট, এটা সমস্ত মোড অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য, যে ইরেশনাল ইউজ অফ মেডিসিন যেন না হয়, অর্থাৎ অযৌক্তিক ব্যবহার, অপব্যবহার, এগুলো যেন ওষুধে না হয়, সেদিকে আমাদের সবাইকে সতর্ক রাখতে হবে যারা ট্রেনে রয়েছে বা এই হেলথকেয়ার সিস্টেমের মধ্যে আমরা রয়েছি। টু মেক উইথ সোশ্যাল অবলিগেশনস, এই প্রায়শই করতে হয়। যারা আমরা এই স্বাস্থ্য দপ্তরের ভার নিয়েছি বা স্বাস্থ্য হেলথ কেয়ার সিস্টেমের ভার নিয়েছি, তাদের একটু অন্যদের থেকে বেশি করতে হয়। একটা অন্য প্রফেশনের লোক কিন্তু আজকে যদি একটা পাশের বাড়ির লোক অসুস্থ হয়, আপনি হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা করছেন কি দোকান করছেন ফ্যাক্টর না, সে হয়তো আপনার কাছে এসে বলবে ভাই আমার একটা এক্ষুনি অ্যাম্বুলেন্স দরকার আছে, দিতে হবে। তখন আপনি বললেন না আমার বলতেন না 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 না, এটা কিন্তু আমাদের প্রফেশনে বা আমাদের এথিক্সের মধ্যে পড়ে না। আমাদের ওই এক্সট্রা অবলিগেশনস গুলো মিট করতে হয়, দৌড়ে যেতে হয়। হয়তো প্রেশারটা উঠছে স্বাভাবিকভাবে চেক করে, অনেকেই জানে প্রেশারটা দেখে বা আপনি ডাক্তারের কাছে ডাক্তারকে দেখেন, এই যে কিছু সোশ্যাল অবলিগেশনস আছে সেগুলো অন্য আমাদের কিন্তু নেই। To create awareness amongst consumers as well as the society, সোসাইটিতে সমাজে কনজিউমার্সের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো, কিরকম ধরনের বাড়ানো, অর্থাৎ আমরা তো হেলথ কেয়ার সিস্টেমের লোক, আমরা কি করবো? আমরা লোকের স্বাস্থ্যের কথাই ভাববো, ডাল খাও ভাত খাও চাল খাও এসব বলবো না। আমরা কি বলবো? সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবাণুমুক্ত জলপান করুন, সময়ে ভ্যাকসিন দিন, বাচ্চাকে পোলিও খাওয়ান। দিস আর অল সোশ্যাল নিডস। এই অবলিগেশনস বা অ্যাওয়ারনেস গুলো আমাদের কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সমস্ত যারা কনজিউমার বা সোসাইটি যেসব পিপল আছে তাদেরকে জানানো আমাদের কিন্তু একটা প্রাথমিক কর্তব্য। নেক্সট, what is the opportunity? You may become angel or you may devil. Devil যে শুধু ব্যবসা করে নিজের মুনাফার জন্য, তাতে জাল ভেজাল কাউন্টারফিট যা খুশি হোক আমার ব্যবসাটা বলেই করবে। সবসময় তো আমি দেখতে পাচ্ছি না, পাড়া প্রতিবেশীও কমপ্লেন করে না, চলেই যাচ্ছে। আর একজন সে বড় লোক হচ্ছে, তাড়াতাড়ি ধনী হচ্ছে, আরেকজন পাশাপাশি সে রোগীর সেবা করছেন, মানুষকে সঠিক দামে ওষুধ দিচ্ছেন, সঠিক মানের ওষুধ দিচ্ছেন, সোশ্যাল নিডস অবলিগেশনস গুলো মিট করার চেষ্টা করছেন। তিনি হয়তো অতটা আর্থিক সচ্ছল হচ্ছেন না, কিন্তু নিজের বিবেকের কাছে যদি প্রশ্ন করেন তাহলে আমি কোন কাজটা করছি, আমি কি শয়তানের কাজ করছি অথবা আমি দেবদূতের কাজ করছি? ইট ইজ ইয়োর চয়েস, ইটস আওয়ার চয়েস। এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না। ধরা পড়লে হয়তো শাস্তি হবে, কিন্তু ধরা পড়ার আগে যদি আমি অপরাধ করি, সেই অপরাধের শাস্তিটা কে দেবে? মনে নেই এখানে বিবেচ্য হুইচ ওয়ান উইল ইউ চুজ। আপনার মনে বলা আছে কোন রাস্তাটা, কার কোন পথ আপনি অবলম্বন করবেন। নেক্সট, কন্ডিশনস অফ লাইসেন্স। প্রেমিসেস শুড বি ক্লিন। একদম ড্রাগস অ্যাক্টের গোটা কথাগুলো তুলে দিচ্ছি, নতুনত্ব কিচ্ছু নেই। প্রেমিসেস শুড বি ক্লিন। Sale shall be conducted under the supervision of a person competent to deal in homeopathic medicines. এখন আমাদের এই কম্পিটেন্ট পার্সনের ক্ষেত্রে আমাদের করা আছে মাধ্যমিক পাস বা যেটা আমাদের মডার্ন ডাক্তার জানা না সেরকম, এবং 4 বছরের এক্সপিরিয়েন্স কোনো ডাক্তারবাবু দিলে সেই ডাক্তারবাবু সার্টিফিকেট সহ ডাক্তারবাবু সার্টিফিকেটে আমরা ভ্যালিড করি। কোনো দোকানে, রিটেল দোকানে, হোলসেল দোকানে, ম্যানুফ্যাকচারিং এক্সপিরিয়েন্স হয় সেটাগুলো আমরা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করি। আরও একটা রিসেন্টলি আমরা এখানে অ্যাডাপ্ট করছি, আমাদের হোমিওপ্যাথি কাউন্সিল একটা সার্টিফিকেট কোর্স চালু করেছে, সেটাও যদি কেউ পড়াশোনা করে তাদেরকেও আমরা কিন্তু কম্পিটেন্ট পার্সন হিসেবে ধরবো। পড়াবেন ওই সার্টিফিকেট এটা ড্রাগস অ্যাক্টে কিছুই বলা নেই। ড্রাগস অ্যাক্টে সিপিএ করবো কম্পিটেন্ট পার্সন সম্পর্কে বলা আছে ডিলস ইন
হোমিওপ্যাথি ইন দি ওপিনিয়ন অফ লাইসেন্সিং অথরিটি। এই ডিসক্রিপশনের জন্য আমাদের লাইসেন্সিং অথরিটি, স্টেট লাইসেন্সিং অথরিটি কিন্তু এটা অ্যাকসেপ্টেবল করেছে। না, নোটিশ বেরোবেও না, ওইভাবেই চলতে থাকবে। বা কোনোদিন যদি আপনারা বার্তা করতে পারেন ধরাধরি করছে, আলাদা কথা। Licensing in Form 20B, the wholesaler shall maintain records of purchase and sale of homeopathic medicines containing alcohol together with names and address of the parties to whom sold. Wholesaler. 26 secretary shall maintain records of purchase and sale of medicine containing alcohol. No records required for sale of homeopathic potentized versions in containers 30 ml or less. And in case of mother tincture 60 ml or less, no records to it. কোম্পানি মানে কোম্পানির কোনো নাম থাকবে, সেই প্রোডাকশন হচ্ছে বড় বিকাশে যদি 30 ml এবং তার নিচে যদি কোনো বিক্রি করা হয়, সেখানে দোকানের নাম দিলেই সেটাই নাম লেবেলিং কমিশন। কমপ্লায়েন্স ইন ল খুব বেশি কিছু নেই আছে। এটা বলে রাখি, মডার্ন ট্যাক্সে যেমন আমরা এটা ওটা চেষ্টা করি নাকামি জীবনই খাওয়ার ব্যবস্থা করতে পারি, আপনাদের ধরার জন্য কিছু একটা দেয়। আর কমপ্লায়েন্স ইন ল হলে কি হবে? মেন্টাল পিস, শান্তি থাকবে মানুষের, মানে গুডউইল ইনভেস্টমেন্ট, সোসাইটি রিকগনিশন, সমাজে মান হবে, মোরাল এন্ড কনফিডেন্স বুস্টিং, আমি ভালো কাজ করছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, অ্যান্ড সেলফ স্যাটিসফ্যাকশন। আর নন কমপ্লায়েন্স হলে পানিশমেন্ট আন্ডার ল, জেলখানার গড়াতে ভেতরে বসে আছে আর ফিউচার ইজ গ্লোন, নিজের এবং নিজের পরিবার। What should be the relations amongst the regulatory department, common people and license? আমরা কাজ করি in the interest of public, regulatory department. কোন পাবলিক? সাধারণ পাবলিক যারা আপনাদের থেকে নিচ্ছে তারাও তো পাবে, তারা তো তাকিয়ে আছে আমাদের দিকে যে আমাদের রেগুলেশনটা ঠিক মতন তাই করলে পর ভালো ওষুধটা থাকে। আবার আপনারা যখন আমাদের কাছে কোনো কাজে যাচ্ছেন লাইসেন্সের জন্য, কম্পিউটার পার্সের জন্য, রিনিউয়ালের জন্য, তখন আপনারাও পাবলিক। কিন্তু পাবলিক বন্ধ হয়ে গেছে। কিন্তু পাবলিক সার্ভিস বললে আমরা কোন পাবলিকের সার্ভিস এখন? আপনারা যদি এসে বলেন যে আমরা এখন 2 নম্বরই ব্যবসা করবো, তাদের বড় লোক আছে, তো সেবা না করলে পর তো আপনারা ঘুরে যাবেন। আবার যদি এটা আপনাদের সার্ভিসে খুশি করি, তো ওই নিচের আমজনতা বলবে যে দেখো ডাক্তার সবাইকে মদত দিচ্ছে 2 নম্বরই ব্যবসা করার জন্য। তো কোন সার্ভিস হোয়াটস দ্য রিলেশন? একটা নিশ্চয়ই কোথাও রিলেশন আছে। সেই রিলেশনটা একটা গ্রাফিক্সের মাধ্যমে আমি দেখাচ্ছি। এই গ্রাফিক্সটা করেছিল আমার ছেলে তখন ক্লাস 7-এ পড়ে, ও আমায় এঁকে দিয়েছিল। থ্যাংকস টু হিম। একটা নৌকোটার নাম দিয়েছি জীবন্তরী, রিভার অফ ডিজিজ। আমরা আমাদের হোয়াট ইজ আওয়ার ডেস্টিনি? আমরা জন্মেছি একটা প্রান্তে আর আমরা যাচ্ছি আরেকটা প্রান্তে, দ্যাট ইজ ডেথ। এপার আর ওপারের মাঝখান দিয়ে আমরা বয়ে চলেছি জীবনের মধ্যে দিয়ে। সব নানা রকমের রোগ ব্যাধি, মহামারী, মরণ, ভাইরাসের আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণ, গ্রোথ। হ্যাঁ, তো আমরা সেই জীবনতরীতে ভাসছি। কারণ মরে গেলে আমাদের এই সমস্ত রোগ ব্যাধি হবে। জীবনতরীতে যখন আমরা ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আমরা তো চাই সেফটি চাই, যে নৌকাটা ডুবে গেলে আমার পড়ে যাবো নদীর মধ্যে, আমার সমস্ত মহামারী হবে, বা ভুলভাল চালালে পরে আমরা মরে যাবো। তো আমজনতা বসে আছে, কমন পিপল, আপনার সেফ জীবনতরীর মধ্যে, যে আমরা এপার থেকে ওপারে লাইফ ডেস্টিনিতে যাচ্ছি, সেফটি যেতে পারি। কে তাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে ওই ডেস্টিনিতে? আপনার। অর্থাৎ যারা ওষুধ বিক্রি করছেন, চিকিৎসা করছেন, দিচ্ছেন, অর্থাৎ ধরে আপনাদের উপর কত বিশ্বাস, ঠিক মতন সেইটিং করছেন। তার যদি ঠিক মতো দাঁড়াতে না দাঁড়াইতে পারেন, তারপর কি হবে? লোক ডোবাটা চলে ডুবে যাবে। অর্থাৎ ঠিক মতো ওষুধ যদি না দেন, ঠিক দামে যদি তাদেরকে না দেন, তাহলে কি হবে? লোকগুলো ভ্রান্ত মারা পড়বে ওষুধের চাপে বা ওষুধের। সুতরাং আপনাদের দায়িত্ব হচ্ছে, লাইসেন্সের দায়িত্ব হচ্ছে ওই চালনা করে নিয়ে চলেছেন নৌকাটা। সেইলিং, স্মুথ সেইলিং, ঢেউ হলে ঢেউকে কাটিয়ে, কোথাও ঘূর্ণি থাকলে সেই ঘূর্ণিকে পাশ কাটিয়ে আমরা রেগুলেটররা বসে আছি স্টিয়ারিং হুইল ধরে, অর্থাৎ হালটা ধরে, যাতে ডেস্টিনেশন থেকে কেউ সরে না যায়। নেক্সট
আমাদের এই যে উদ্দেশ্য, আইন কানুন, আজকের এই ভরা দুপুরবেলায় আমরা সবাই মিলে ওয়ার্কশপে পেতে আছি, আলোচনা করছি, শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স করছি, একটাই উদ্দেশ্য, টু কিপ দ্য ওয়ার্ল্ড অ্যালাইভ অ্যাজ লং অ্যাজ পসিবল। অর্থাৎ যতটা সম্ভব সবাই আমরা মরে যাবো। ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল যখন স্বর্গে গিয়ে পৌঁছলো যম, তুমি কি শিখে বলে সবাই জানে যে মরে যাবে, কিন্তু কেউ বিশ্বাস করে না। তো আমরা সবাই মারাই যাবো, কিন্তু আমাদের উত্তরসূরি, তার উত্তরসূরিরা আরো প্রাণবঞ্চন বেঁচে থাকবে, সেটা আমাদের লক্ষ্য। তার লক্ষ্যে আমরা সুচিকিৎসা, সুপরামর্শ এবং সঠিক ওষুধ সঠিক দামে আমরা দেবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই তখন মানে প্রথমেই শুরু করেছিলাম যে আমরা কেন কাজ করি, কেন কাজ করি বলুন, এক কথায় বললে তো হবে না। এটা আমাদের ডক্টর সি.এম. ঘোষ উনি একটা বলেছিলেন আমাদের, আমার ভালো লেগেছে, তাই আপনাদেরকে শেয়ার করছি। ঠিক আছে তো, বলছেন না তো? তো মেসোদা বলে একজন দার্শনিক টাইপের, সোশ্যাল সায়েন্টিস্ট, তো দেখেন যে 85 বছরের তার বৃদ্ধ মা কি ফোন নিয়ে করছে। এখন ভাবছে যে ওনার কি পাওয়ার আছে, উনি কেন এটা করছেন? ওনার বয়স হয়ে গেছে, ওনার ছেলেমেয়েরা এস্টাবলিশ, জীবনের আর কিছু পাওয়ার নেই, সবই সব শান্তিতে চলছে, তবুও কাজ করছেন কেন? তখন উনি বার করলেন সেই মতবাদটা, সেটা হচ্ছে নিড থিওরি। 5টা পয়েন্ট আছে, সব ওই নিড থিওরির মধ্যে আমরা আছি, একজন বাইরে। 1-2 করে পয়েন্ট গুলো বললেই দেখবেন হ্যাঁ সত্যি তো মিলছে। আমার প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখলাম হ্যাঁ সত্যি তো মিলছে। ফার্স্ট নিড, বেসিক নিড আমাদের কি? ফুড অ্যান্ড সেক্স। সমস্ত প্রাণীগুলোর এটা হচ্ছে, যদি না থাকতো আমরা কোনো কাজ করতাম। আমরা খাবার আহরণ করতে চাই, আমরা সংসার করে পাঠতে চাই, তাই আমরা কাজ করি। হয়ে গেল, তারপরে কাজ করছিলাম, ফুডের জোগাড় হলো, সংসার হয়ে গেল। সিকিউরিটি না, এটা হচ্ছে না, একটা সিকিউরিটি চাই। সেটা বর্ষাতে ভিজি, মাথার উপর ছাদ চাই, গায়ে তাপ লাগে, ছাতা লাগে, উদাহরণ দিয়েছি, অনেক রকম আছে। এসি লাগালাম, একটু ওই লাগালাম, অর্থাৎ খাওয়া এবং সংসারের পরে নেক্সট এসে গেল সিকিউরিটি। না, এটা একটা সিকিউরিটির জন্য কাজ, এটাও হয়ে গেল। তাহলে কাজ করবো কেন? আমার হয়ে গেল অবস্থা। তাহলে সেফটি, আমার সিকিউরিটি হলো, এবার এগুলো নিরাপদ করতে হবে, এতে কনস্ট্যান্ট আমার থ্রু আউট লাইফ চলে। তো টেম্পোরারি আমি তার পাঁচিল দিলাম ছাদের সুরক্ষিত থাকার জন্য, এবার সেফটির জন্য দরজা বসাচ্ছি, জানলা বসাচ্ছি, তালা বসাচ্ছি, এলআইসি করছি, ইন্স্যুরেন্স করছি, মেডিক্লেম করছি, টাকা জমাচ্ছি, সোনা কিনছি, অল পুলিশ বসাচ্ছি, সেফটি। এগুলোর জন্য আবার কাজ করে যাচ্ছি না, সিকিউরিটির পরে সিকিউরিটিকে সেফটি দিতে হবে, সেটাও হয়ে গেল। তাহলে আর কেন কাজ করবো? শেষ, তাও কাজ করে যাচ্ছি। এসটি আমাকে সবাই রেকগনাইজ করবো, অ্যাকনলেজ করবো, যে যেখানে আছে। আমি ইন্সপেক্টরের জন্য ছিলাম, তো ওখানেই তো আমার হয়ে গেছে, তাও কাজ করে যাচ্ছি। সময় থাকলে আরো কাজ করে যাচ্ছি। অর্থাৎ আমরা সবসময় চাইছি আমি আরো উঁচুতে যাই, প্রভুত্ব করবো, প্রভাব বিস্তার করবো। কেউ রাজনৈতিক নেতারা আরো ভালো কাজ করে যাচ্ছে, কারণ আমাকে আরো মানব, আমাকে সবাই ভালোবাসা করবো, আমাকে প্রশংসা করবো, অভিনন্দন জানায়। ক্রিকেট খেলে যাচ্ছে সচিন তেন্ডুলকর, কি দরকার ছিল? 10 বছর পর্যন্ত শেষ, ও খেলেই চলেছে। আরো আরো পৃথিবীতে আমাকে সবার করেছে। এই যে চেষ্টা প্রত্যেকে যে যার স্তর থেকে কিন্তু করে যাচ্ছে, দিস ইজ কল্ড এস্টিম। এটার জন্য কাজ করে যাচ্ছে, এস্টিমটাও হয়ে গেল। তারপর আমার কাজ করে যাচ্ছে 85 বছরের বৃদ্ধা মা। তখন ভাবছে আমি এবার যদি কাজ না করি, এই সব ছেলে মেয়েগুলো আমাকে ভাববে এই বুদ্ধিটা মনে না গেল, তারা গলগ্রহ হয়ে বেঁচে আছে। অর্থাৎ তার স্যাটিসফ্যাকশন এস্টিমটা ফেসটাকে আরো লঙ্গার আছে থ্রু আউট ইজ আওয়ার লাইফ। অর্থাৎ যাতে আরো আমি শান্তিতে, এটা আমার আনন্দ, অর্থাৎ কাজ করে আমি আনন্দ পাচ্ছি। নেক্সট
তো অনেক আলোচনা হলো, শেষ বেলাতে রইল আপনাদের জন্য ধন্যবাদ। অশেষ ধন্যবাদ স্যার। ভূতান্তি পাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার সভাপতি আপনাদের সামনে বলেন এখন আমার টপিক হচ্ছে যেগুলো যেগুলো বহুবাবু বলেছেন সেগুলো সম্বন্ধে আমি আর যাবো না। রেগুলেটরি রিকোয়ারমেন্টস আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে কি কি আছে আমরা একবার ক্লিপস দেখে নিই। তার মধ্যে ডক্টর মুখার্জি আপনাদের সেক্রেটারি আমার কিছু কোশ্চেনের ফরম্যাট দিয়েছিলেন, 23টা কোশ্চেন ছিল। আমি তার মধ্যে কয়েকটা কোশ্চেনের মধ্যে উত্তর আছে, আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন করে দেখিয়ে দেবো। তা সত্ত্বেও আপনাদের কোশ্চেন থাকবে, সেটা আমরা প্যানেলের লাস্টে ডিসকাশন করে নেবো। নেক্সট, আমরা সবাই জানি আমাদের এই ভারতবর্ষে সারা পৃথিবীতে মূলত 3 ধরনের সিস্টেমস আছে ট্রিটমেন্ট করার। আমি এইভাবে ভাগ করেছি, অ্যালোপ্যাথিক ড্রাগস মডার্ন মেডিসিন হিসেবে বলা হয়, আয়ুর্বেদিক সিদ্ধা ইউনিক একইভাবে আমরা ফেলেছি, যদিও আলাদা হ্যালো হ্যালো আয়ুর্বেদিক সিদ্ধা ইউনিক আলাদা আলাদা ড্রাগস এর লিস্ট আছে শিডিউলে। নেক্সট হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে মূলত আলোচনা করব। আমরা যে পেশা নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেডিসিন। মেডিসিনসটা হচ্ছে আমরা সবাই জানি ইমিডিয়েট, ইনভলেন্টারি এবং অব্লিগেটেড, মানে আমাদের এটার কোনো অপশন নেই, আমাদের এক্ষুনি দরকার, বাধ্যতামূলক এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে, মানে আপনার ইচ্ছে নেই ওষুধ নেওয়া হচ্ছে, ওষুধ নিতে হবে এরকম জায়গা। এই বিষয়টা নিয়ে আমরা সবাই ডিল করছি, আমরা রেগুলেটররা তার কন্ট্রোল করছি, আপনারা বিক্রি করছেন, কেউ চিকিৎসার সাথে যুক্ত আছে। কিন্তু আমাদের ভারতবর্ষের অবস্থাটা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের 80% মানুষ নিজেদের পকেটের পয়সা খরচা করে ওষুধ কেনে। এই সহজ কথাটা আমাদের সবার আমাদের এই দুটো আমাদের স্টেটে মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে কতগুলো অ্যাচিভ করেছি প্যারামিটারে, তার মধ্যে একটা হচ্ছে হ্যাপি ফ্যাক্টস। আমরা অনেকটা আনন্দের কিছু তথ্য আমাদের সামনে আছে, স্যাড রিয়ালিটিসও আছে। কি আমাদের আনন্দের কথা কি? অ্যাডভান্সমেন্ট টেকনোলজি, বিজ্ঞান এমন এগিয়েছে, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিরকম ভাবে কাজ করছে সব আমরা দেখতে পাই। অপারেশনের সময় কিভাবে অপারেশন হচ্ছে সেটাও আমরা দেখতে পাই, চোখের সামনে সবকিছু একদম টিপ অফ দ্য হ্যান্ড। প্রত্যেকটা আমরা সবাইকে সেইভাবে কন্ট্রোল করতে পারি, চিকিৎসকরা এবং সবাই আমরা দেখতে পাই। 2 হচ্ছে বায়োকেমিক্যাল সিনথেটিক ড্রাগস। ভারতবর্ষে কেন সারা পৃথিবী জুড়ে প্রতি মুহূর্তে আবিষ্কার হচ্ছে। আমরা যে আলোচনা করছি এই সময় নতুন তথ্য R&D কাজ চলছে। 3 হচ্ছে আমাদের অর্গান কোনো কিছু খারাপ হয়ে গেলে সেটা রিপ্লেস করে দিতে পারি, অর্গান রিপ্লেন্ট করতে পারি। আর একটা দুঃখের কথা কি, এটাও রিয়েলিটি আমাদের সামনে, এখানেও আমরা সব পাইনি, সব আমরা মানুষ এখনো বিজ্ঞানীরা সব আবিষ্কার আমরা করে ফেলতে পারিনি। আমাদের সামনে কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশন হচ্ছে কি, এখনো প্রচুর পেশেন্ট আমাদের দেখতে পাচ্ছি এখনকার দিনে হার্ট ডিজিজ বেড়ে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, আর্থ্রাইটিস, অ্যাজমা, সিওপিডি, এগুলো সব দেখা যাচ্ছে। তার সাথে লাইফস্টাইল ডিজিজও আসছে। নেক্সট, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন অনেকগুলো ঘটে গেছে। আমি একটা ছবি দেখি, দেখুন আগে মানুষের বিবর্তন হতে হতে আমরা কোন জায়গায় পৌঁছেছি। আমাদের হাতে এখন যে ড্রিঙ্কসটা আমাদের সকাল থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আমরা কোল্ড ড্রিঙ্কস ছাড়া থাকতে পারি না। এই খেতে খেতে কিন্তু মধ্যপ্রদেশটা বাড়ছে, এবং সে কি কারণে হচ্ছে? ডায়েট, লাইফস্টাইল, এনভায়রনমেন্ট, স্মোকিং, অ্যালকোহল, ড্রাগ অ্যাবিউজ, ল্যাক অফ এক্সারসাইজ। এটাও আমাদের চিকিৎসার পরিষেবার সাথে যারা যুক্ত আছে তাদের সবাইকে ভাবিয়ে তুলছে। এর থেকে পরিত্রাণের উপায় কি, আমরা কিভাবে এগোবো? নেক্সট, এমন দিন আসছে বা এসে গেছে পার্সোনালাইজ মেডিসিন, একটা মানুষের জন্য একটাই ওষুধ, সেভাবে ট্রিটমেন্টের অপশন এসে যাচ্ছে ইন্টারন্যাশনাল। নেক্সট, এমনও ভাবনা দেখা যাচ্ছে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে, আপনার জিনটা হাসপাতালে বেড়ে চলে যাবে, সেখানে কারুকার্য করে ট্রিটমেন্ট করে সারিয়ে দেওয়া হবে, আবার ফিরিয়ে দেওয়া হবে আপনার শরীরে, আপনি ঠিক হয়ে যাবেন। এমনও দিন আসছে। নেক্সট, এখন আমরা যেটা নিয়ে পড়বো তার সত্ত্বেও আমি যেটা বলছি লিমিটেশন আছে আমাদের সামনে। সেই লিমিটেশনটা হচ্ছে
সব সিস্টেমে আছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি সমস্ত সিস্টেম মেডিসিনে আছে। আমরা মূলত আজকে হোমিওপ্যাথি সিস্টেম নিয়ে আলোচনা করব। দেখে নিই তার আমাদের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, এটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিনের ইম্পোর্ট, সেল, ডিস্ট্রিবিউশনকে রেগুলেট করে। কিভাবে করে, কবে থেকে এই এনাক্টমেন্টটা হোমিওপ্যাথি মেডিসিনে এলো? ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940-তে হয়েছে, তারপর রুলস 1945 সালে হয়। যখন তৈরি হয় 1945 সালে তখন সাবধানে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনের কন্ট্রোল আসেনি। 1960 অবধি কোনো কিছু কন্ট্রোল তেমন ভাবে আসেনি হোমিওপ্যাথি মেডিসিনে। আপ টু 1964 স্ট্যান্ডার্ডাইজেশন রেট ডাউন হলো শিডিউল 4 এতে। হোমিওপ্যাথি অথরিটি লিটারেচার দেখবেন শিডিউল 2 তে বলা আছে, সেকেন্ড শিডিউলে 4 এতে লিস্ট অফ ড্রাগস কি বুকস গুলো ব্যবহার করা হবে সবগুলো বলা আছে। মানে হোমিওপ্যাথিরও স্ট্যান্ডার্ড, পিউরিটি, টেস্ট, ইম্পিউরিটি লেভেল কি হবে সেগুলো সব বলা হয়ে থাকে। নেক্সট, এই ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টে ক্লিনবেস্ট হচ্ছে 3 ধরনের কাজ এখানে করা হয়। একটা হচ্ছে অ্যাডভাইজারি, আর একটা অ্যানালিটিক্যাল, 3 হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন আছে আমাদের। অ্যাডভাইজারিটা কারা কারা করে? এই সমস্ত রুলস এন্ড রেগুলেশন তৈরি করেন ডিটিএবি বলে একটি সংস্থা আছে, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড, আর ডিসিসি বলে ড্রাগ কনসালটেটিভ কমিটি। ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড ন্যাশনালি সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাডভাইস করে, ডিসিসিও করে। আমাদের এখানকার থেকে প্রতিনিধি ড্রাগ কন্ট্রোলার আছে, ওই মিটিং এ যান, তিনি তার স্টেটের যা যা আমরা আলোচনা করছি, আমাদের কিছু অপিনিয়ন, যদি কিছু থাকে সেটা ডিটিএ মিটিং এ তোলা যায়, সেখানে অ্যামেন্ডমেন্ট করানো যায়। এটা মাথায় রাখবেন, সেরকম ভাবে করানো যেতে পারে কিছু যদি আমাদের পজিটিভ চিন্তা ভাবনা। তিনি হচ্ছে অ্যানালিটিক্যাল, একটা ওষুধ তার গুণমান কি আছে সেটা দেখার জন্য ল্যাবরেটরিতে টেস্ট করা যায়। সেটা সব থেকে বড় ল্যাবরেটরি হচ্ছে সিবিএল, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। এটা হচ্ছে অ্যাপেলেট অথরিটি। আর স্টেট গভর্নমেন্টের একটা ল্যাবরেটরি আছে। কোন ল্যাবরেটরিতে ওষুধ যদি গুণমান খারাপ পাওয়া যায়, সেই কোম্পানি তিনি চ্যালেঞ্জ করতে পারেন। একমাত্র অ্যাপেলেট বডি হচ্ছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, সেখানে চ্যালেঞ্জ কি করতে তার বিভিন্ন পদ্ধতি আছে, টাইম লিমিট আছে, আমি ডিটেলসে যাচ্ছি। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ এলএসি, আপনি কথাগুলো হয়তো বুঝতে পারছেন না। এলএ মানে হচ্ছে লাইসেন্সিং অথরিটি, সিএ মানে হচ্ছে কন্ট্রোলিং অথরিটি। আর ড্রাগ ইন্সপেক্টর, ইন্সপেক্টর অফ ড্রাগস আমরা যারা আছি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইনক্লুডিং অল, আমরা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন করছি। আপনারা কিভাবে কাজ করছেন, রুল আইন ঠিকমতো মানা চলছে কিনা, এগুলো আমরা দেখি। এলএ, সিএ আমাদের স্টেটে, লাইসেন্সিং অথরিটি স্টেটে অনেকজন আছেন, বিভিন্ন জোনে রিজিওনাল ডিরেক্টররা পালন করেন। হেডকোয়ার্টার ডাইরেক্টর অফ ড্রাগস কন্ট্রোল, লাইসেন্সিং অথরিটি, এবং কন্ট্রোলিং অথরিটি অল ওভার স্টেট ডিরেক্টর অফ ড্রাগস কন্ট্রোল। নেক্সট, হোমিওপ্যাথিক মেডিসিনস কাকে বলে একটু ডিফাইন করা আছে। আমি একদম ডিটেইলস এর ল্যাঙ্গুয়েজ ধরে বলছি না। হোমিওপ্যাথিক মেডিসিন যে ড্রাগস এর যে ডেফিনেশন, তাতে রুল 2DD তে বলা আছে। আপনারা আগে বইটা দেখে একটু বুঝে নেবেন যে ওষুধ কাকে বলবে। হোমিওপ্যাথিক মেডিসিন ইজ অলসো এ ড্রাগ, তার যা নোমেনক্লেচার সেইভাবে কিন্তু এক্সপ্লেইন করা আছে কিভাবে কাকে আমরা ওষুধ বলবো হোমিওপ্যাথিক মেডিসিন। সেপারেটলি একদম রুলের মধ্যে কিন্তু বলা আছে যে থেরাপিউটিক এফিকেসি অফ হোমিওপ্যাথিক প্রোভিডস, যে সমস্ত ওষুধের হোমিওপ্যাথিক প্রোভিডসের থেরাপিউটিক এফিকেসি আছে তাকে আমরা হোমিওপ্যাথিক মেডিসিনস বলবো। এর মধ্যে একটাই শুধু বলা আছে, সব মেডিসিনই বলতে পারি এক্সেপ্ট ইনজেকশনস। ইনজেকশন এখন হোমিওপ্যাথিক মেডিসিন আসেনি। আপনারা সবাই দেখেছেন ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টে প্রায় সব কিছুই, অনেক কিছু আছে, ট্যাবলেট থেকে অয়েন্টমেন্ট, ক্যাপসুল, অন্যান্য যে বায়োকেমিক মেডিসিনস, ইভেন অপথ্যালমিক প্রিপারেশন সবই এসেছে। নেক্সট, এই সমস্ত স্ট্যান্ডার্ডগুলো দেখার জন্য আমাদের সবারই একটা, তো আপনারা যারা ডাক্তার আছেন এখানে, হোমিওপ্যাথিক ডাক্তার আছে, তারা নিশ্চয়ই একটা কিছু ডিটেলস স্ট্যান্ডার্ড হিসেবে পড়েছেন, কোনো বই পড়েছেন। তেমনি এই ফর্মুলেশনগুলো তার ইম্পিউরিটি লেভেল কি হবে, তার স্ট্যান্ডার্ড কি হবে, সেখানে তাকে ঠিক করা আছে। হোমিওপ্যাথিক HPI, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া, তারপর একটা কি ব্রিটিশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, তারপর একটা HPUS মানে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। যে সমস্ত স্ট্যান্ডার্ডগুলো হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া ইন্ডিয়াতে নেই, যদি এই 3টে কান্ট্রির যে ফার্মাকোপিয়া আছে তার মধ্যে যদি স্ট্যান্ডার্ডগুলো থাকে, তাকেও আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একমাত্র ফ্রেঞ্চ ফার্মাকোপিয়াতে আমাদের ন্যাশনালি রেকগনাইজড নয়। কেন তা সত্ত্বেও ওখানে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন আছে, নোশন সাবকোর্স, এগুলো হোমিওপ্যাথিক ডাক্তাররা ভালো বুঝতে পারবেন, এগুলো ইনফরমেশন আছে।
তাহলে এই স্ট্যান্ডার্ড করে রেট ডাউন হোমিওপ্যাথি ফার্মাকোপিতে আমাদের অ্যাকর্ডিংলি করা আছে। যদি কারেন্ট এডিশনে নিয়মটা হচ্ছে কারেন্ট এডিশনে যে নামটা না থাকলেও প্রিভিয়াস এডিশনে যদি থাকে দ্যাট শুড বি ইনক্লুডেড ইন দ্য হোমিওপ্যাথি ফার্মাকোপি ড্রাগস। নেক্সট চলে গেল। একজনের নাম না করলে আলোচনাটা সম্পূর্ণ হয় না। আপনারা পরিচিত যারা এই কাজের মধ্যে আছেন, ডক্টর স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান, দ্য ফাউন্ডার অফ হোমিওপ্যাথি। তিনি নিজে একজন চিকিৎসক ছিলেন, অনেকগুলো ভাষা জানতেন, 22টা ল্যাঙ্গুয়েজ তিনি জানতেন, অ্যালোপ্যাথিক প্র্যাকটিশনার ছিলেন, এমডি করেছিলেন। কিন্তু তিনি যে কনভেনশনাল চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতি আলোচনা করছিলেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি মনে করতেন যে এত মানুষের দুর্দশা, তাকে কাটাছাড়া করতে হচ্ছে, এই যে ট্রিটমেন্টের পদ্ধতি তাতে তিনি খুশি নন। তিনি একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলেন, হোমিওপ্যাথোস। হোমিও মিন্স সিমিলার, প্যাথোস মিন্স সাফারিং, সিমিলার কিউরস লাইক কিউরস লাইক। এই তথ্য তিনি আবিষ্কার করলেন এবং ভারতবর্ষে সারা পৃথিবীতে এটা সমাদৃত হয়েছে। তিনি নিজে হোমিওপ্যাথিক প্রোভিন্সের কথা যেটা আমরা বলছি যে তাকে আমরা মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন করবো, হোমিওপ্যাথিক প্রোভিন্স অফ ক্লিনিক্যাল এফিকেসি সেটা তার থাকতে হবে। তার হোমিওপ্যাথিক প্রোভিন্স তার জন্য তিনি নিজে তার উপরে পরীক্ষা করেছিলেন। সিনকোনা পার্কটাকে তিনি নিজে চিবিয়ে খেয়েছিলেন, তার ম্যালেরিয়া নিজে ডেভেলপ করেছিল, তারপর তিনি সিনকোনাকে আবার ম্যালেরিয়া সারিয়েছিলেন। ইভেন তিনি তার আত্মীয় স্বজন, তার নিজের সন্তানের উপরে প্রয়োগ করেছিলেন। সেইভাবে তিনি ব্যাপারটাকে দেখেছেন, সেই জন্যই হোমিওপ্যাথি এত পপুলার। তারপরে অনেক পরিবর্তন এসছে, অনেকগুলো মডেল এসছে, সেগুলো আপনারা অনেকে আমি বিশদে যাচ্ছে। নেক্সট, তাহলে এটা আপনাদের সবার শর্ত হচ্ছে ওষুধ বিক্রি হোমিওপ্যাথিক অনুসারে লাইসেন্স থাকতে হবে। নেক্সট, কেন লাইসেন্স দেবে? আপনি বলতে পারেন অনেকেই আছেন লাইসেন্স না নিয়ে চালাচ্ছেন। আমার মনে হয় একটু ভালো করে ভেবে দেখুন, আমাদের লিগ্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আইন আমাদের কি বলছে? আইন বলছে where particular medicine is kept, it would be presumed that it is the purpose of sale unless presumption is rebutted by accused. আপনি যে ওষুধটা রেখেছেন এটা ধরে নেওয়া হবে আপনি বিক্রির জন্য রেখেছেন, আনলেস আপনি নিজে আপনাকে প্রমাণ করতে হবে কোর্টে যে আপনি অন্য কারণে রেখেছেন। তাহলে যারা রেগুলেটর, আমরা যদি কোনো একটা আনলাইসেন্স গোডাউন সিজ করি ধরি, আমাকে প্রমাণ করতে হবে। আমি বলবো আপনি বিক্রির জন্য রেখেছেন, আপনাদের প্রমাণ করতে বা যিনি করছেন তাকে প্রমাণ করতে হবে যে তিনি অন্য কারণে রেখেছেন, বিক্রির জন্য নয়। লিগ্যাল 1 নাম্বার 2 হচ্ছে স্টক। অনেকে বলতে পারে আমি স্টক রেখে দিই, টেম্পোরারি স্টক, একটা অল্প কিছুদিনের জন্য রেখেছি। স্টক মিন্স এবং রিসার্চ ইনস্টিটিউশনে দেবেন, তাদেরকে আমরা হোলসেলার বলবো, লিগ্যাল টার্মস। নেক্সট, আমি আগে বলেছি যে ফর্ম 26 নেক্সট, আমি এখানে একটা চার্টে দেখিয়ে দিয়েছি। নিজের একটা দেওয়ার নাম দিলেন, সেই নামটা অ্যাক্টিভেবল নয়। নেক্সট, can homeopathic doctor practice in selling premises? This frequently asked questions. আপনারা সবাই জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু নিজেই করছেন। অবশ্যই আমাদের কাজ করতে হবে, ট্রাস্ট মি, আই এম এ ডক্টর। এই ভরসা সমাজে আমাদের সবার প্রতি রাখা উচিত। ডাক্তারবাবুদের সেই জায়গাটা আমরা রেখেছি, তারা চিকিৎসা করছেন, এই ভরসাটা রাখতে হবে। কিন্তু তিনি প্র্যাকটিস সেলিং প্রেমিসে করতে পারেন না, তিনি অন্য একটি চেম্বার করে করবেন। তার জন্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গ চালু হয়েছে, ভারতবর্ষ আছে। নেক্সট, আরেকটি যেটা গৌরবাবু আগে যেটা বলছিলেন যে একদম নেই কিছু না, তার মধ্যে অনেক কিছু শিডিউল কে বলে একটা এক্সেপশন আছে। এখানে অনেকগুলো জিনিসের বলা আছে। রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার শিডিউল কে ওই এক্সেপশন পাবেন কি পাবেন না, কিভাবে পাবেন, লিমিটটা কি? রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার ক্যান সাপ্লাই হিজ পেশেন্ট, অথবা অন্য একটি প্র্যাকটিশনারের রিকোয়েস্টে ওষুধ দিতে পারবেন, কিন্তু তাকে এমন ভাবে দোকান তিনি চালু করবেন না, নট কিপিং এন ওপেন শপ, একদম দোকানের মতো করে তিনি মানে বিক্রি করবেন না, নট সেলিং অ্যাক্রস দ্য কাউন্টার, একদম একটা কাউন্টার থেকে যখন বিক্রি হয় সেইভাবে ভলিউমে মেডিসিন তিনি স্টক করবেন না। 3 নম্বর হচ্ছে নট এনগেজড ইন ইম্পোর্টেশন, ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন
এমন ভাবে করবেন না আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন চ্যাপ্টার 4 সেগুলি ভায়োলেশন না হয়, এবং তাকে ডিলার থেকে প্রপার পারচেজ ডকুমেন্ট আনতে হবে। তিনি ইচ্ছে খুশি ওষুধ যেখান থেকে কিনে রাখবেন তার কোনো রেকর্ড নেই, এটা যেন না হয়। এবং প্রেমিসেস ইজ ওপেন টু ইন্সপেকশন ফর ইন্সপেক্টর, যে কোনো ডাক্তার চেম্বার, যে কোনো ইন্সপেক্টর ভিজিট করতে পারে, তাকে ডকুমেন্ট তাকে দেখাতে বাধ্য অ্যাকর্ডিং টু ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্ট। এটা ভালো করে জেনে নিন। নেক্সট শিডিউল কে প্যারা 31 এ বলা আছে, আমি ডিটেইলসে যাচ্ছি না। আর্নিকা মোনোটোনা হেয়ার অয়েল অয়েন্টমেন্টস 15 গ্রাম পিউ ক্যালেন্ডুলা ক্যান্থারিস আর্নিকা এটসেট্রা বায়োকেমিক্যাল ট্যাবলেট জেনারিক নেম 20 গ্রাম প্যাক সাইজ 3x এন্ড 6x টাইট্রেশন 10টা আইটেম আছে। পিলস 30 পোটেন্সি অরিজিনাল সিল প্যাক এন্ড 8 গ্রাম 32টা আইটেম আছে। এগুলোর ক্ষেত্রে কিভাবে আপনারা কি কি রাখতে হবে, এগুলো বিক্রি করা যাবে, শিডিউলকে এক্সেপশন করা আছে। যে কোনো ইয়ে থেকে তার কি কি কন্ডিশন, সার্ভিস সোল্ড ইন অরিজিনাল স্মল প্যাক, যা অরিজিনাল স্মল প্যাক আছে সেই স্মল প্যাকে বিক্রি করতে হবে। রিটেল মে বি সোল্ড বাই রিটেল, পারচেজ ফ্রম লাইসেন্স অফ ম্যানুফ্যাকচার ডিলার, পারচেজ করতে হবে ডিলার ম্যানুফ্যাকচারের কাছ থেকে। এবং পারচেজ সেল রেকর্ড 3 বছর রাখতে হবে ডকুমেন্ট, যে কোনো সময় ইন্সপেকশনে গিয়ে চেক করা হতে পারে যে 3 বছর আপনি ডকুমেন্ট দেখাতে হবে। লেভেল ইন জেনারিক এন্ড ফার্মাকোপিয়াল লেভেল, জেনারিক নেম অথবা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী যার নাম দেওয়া আছে সেটা মেনটেন করতে হবে। নেক্সট নেক্সট 160B রুলের প্রেজেন্ট সিনারিও কি, আপনাদের সেক্রেটারি যে কোশ্চেন দিয়েছে তার মধ্যে ছিল মেডিসিন কন্টেনিং গ্রেটার দ্যান 12% অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল shall not be packed and sold in packing bottles more than 30 ml। প্রেজেন্ট কন্ডিশন এটাই, এর কোনো চেঞ্জ হয়নি এখন অবধি, এটাই as it is not amended হয়নি। এক্সেপ্ট 30 ml এর থেকে বেশি একমাত্র কোথায় করতে পারবে, হসপিটাল ডিসপেন্সারি গ্রেটার দ্যান 30 ml, বাট নট মোর, সেখানেও কিন্তু লিমিট আছে, 100 ml এর বোতলের বেশি করা যাবে। এরকম নয় যে 450 ml দিয়ে দিলেন, এটা করা যাবে। ঠিক আছে, নেক্সট। আর কোশ্চেন আছে, ক্যান হোলসেল ডিলার সেল ড্রাগস টু হসপিটালস, মেডিকেল ইনস্টিটিউশন? ডক্টর আপনারা আলোচনার মধ্যে সবাই বুঝে গেছেন, হোলসেলার হসপিটাল ড্রাগ মেডিকেল ইনস্টিটিউশন পারবে, রিটেলার করবে না, রিটেলার কে দেবে, কাস্টমারকে দেবে ডাইরেক্ট। নেক্সট, কোনো কালার হোমিওপ্যাথিক মেডিসিনে ইউজ করা হয় না, এক্সেপ্ট ক্যারামেল ইউজ করা হয় কোনো কোনো প্রিপারেশনের ক্ষেত্রে, আর অন্য কালার ইউজ করা হয়। নেক্সট, আমাদের জানার জন্য বলছি, শুধু ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্ট ছাড়াও এই লগুলো আমাদের কাজে লাগা অ্যাপ্লিকেবল বিভিন্ন সময়ে, আপনারাও ব্যবসা করতে গিয়ে বুঝবেন। ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্ট 1948 এর কাজে লাগে ড্রাগস প্রাইস এন্ড কন্ট্রোল অর্ডার, ওষুধের দাম নির্ধারণের জন্য যে ডিপিসিও 95 এখন খুব পপুলার, অ্যালোপ্যাথিক মেডিসিনের দাম নিয়ে জেনারিক নেম নিয়ে খুব বিতর্ক হচ্ছে। এই গভর্নমেন্ট কতগুলো ওষুধের দাম নিয়ন্ত্রণ করে শিডিউল ফর্মুলেশনের ক্ষেত্রে, হোমিওপ্যাথি ফর্মুলেশনের ক্ষেত্রে এখনো সেভাবে বিতর্ক দাঁড়াবাড়ে আসতে পারে, যে কোনো সময় দাম বেঁধে দিতে গভর্নমেন্ট পারে, তাই সেখানে ডিপিসিও যে দাম নির্ধারিত হয়। কোন ওষুধের দোকানে বা রিটেল হোলসেলার কাউন্টারে বা ম্যানুফ্যাকচারিং সাইটে অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট, এই রোগের কোনো চিকিৎসা নেই, আপনি যদি বিজ্ঞাপন দেন সামনেও কিন্তু আইনত আপনি দণ্ডনীয় অপরাধ করছেন, অ্যাকর্ডিং টু অবজেকশনেবল রেমেডিস অ্যাক্ট অনুযায়ী 1954, with the regulator required to carry an inspection and frame a charge sheet। নাম দেওয়া আছে, তার বাইরে যদি আপনি ক্লেম করেন এই ওষুধটা সেরে যাবে, অসুখ সেরে যাবে, ফিভার জ্বর সারা যাবে, কেউ যদি ক্লেম করে জ্বর সারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু হতে পারে। ক্যান্সার এখন অব্দি কোনো হয়নি, ডায়াবেটিস নট কিউরেবল অ্যাকর্ডিং টু অ্যাক্ট, আমি জানি না অনেক বিতর্ক আছে, তবুও সেই লিস্ট অনুযায়ী মিলিয়ে করা যাবে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এটা খুব আপনারা সবাই জানেন, কনজিউমার কোর্ট হয়েছে, অনেক হয়েছে, যে কোনো লোক চ্যালেঞ্জ করে কোর্টে চলে যেতে পারে, আপনাকে কিন্তু ডিফেন্ড করতে হবে, জানা দরকার। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, ওষুধ ইজ এসেনশিয়াল কমোডিটি, স্পেশাল কমোডিটি আন্ডার দ্য ইসি অ্যাক্ট, তাই এটার সম্বন্ধে আপনাদের ধারণা থাকা দরকার। এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট জানা দরকার, কোথায় চেম্বার হবে, কে চেম্বার করবে, কত স্কয়ার ফিট তার এরিয়া, কি কি ফেসিলিটি রাখতে হবে, ওষুধ রুটিনের মধ্যে করা যাবে না, হোলসেলের মধ্যে ওষুধ ডাক্তারবাবু বুঝতে পারবেন না, এসব করা আছে, এগুলো জানতে হবে। নেক্সট, যে প্রশ্নটা আমরা আলোচনা করি, যেটা হচ্ছে যা আমরা বিক্রি করছি, যা আমরা লিখছি, ডাক্তার প্রেসক্রাইব করেছেন, হাউ সেফ
কতটা নিরাপদ মানুষের স্বাস্থ্যের জন্য। অনেক সময় বিভিন্ন তথ্য আমি একদম জিস্টে যাচ্ছি যে অনেক সময় আমরা এই কমপ্লেন পাই হোমিওপ্যাথিক মেডিসিনস আর অ্যাডাল্টারেটেড, স্পুরিয়াস, মিসব্র্যান্ডেড, এই অভিযোগ আমরা পেয়েছি, অনেক টেস্ট আমরা করেছি, অনেক অফিসার অনেকে আছেন করেছেন। নেক্সট, সেগুলো সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা, যেটা হচ্ছে কাউন্টারফেট মেডিসিন তাদের কমনলি বলা হয়। একটা লেভেলে একটা ওষুধ আছে, অন্য লেভেল করে দেওয়া হয়েছে, যদি সেটা হয় তাকে ফেক মেডিসিন বলবো, মেডিসিন নয়। একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে, তার জায়গায় অন্য অ্যাক্টিভিটি দেওয়া আছে, বা একটা কোম্পানি তৈরি করেছে, অন্য একটি নাম আগে পরে একটা কিছু অ্যাড করে দেওয়া হলো, সেটাও ফেক মেডিসিনস। তার জন্য কমন টার্মিনোলজি আছে, এবং এটা জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেম দুটোই হতে পারে। It's also possible for homeopathic medicines. Next. Drugs and Cosmetics Act misbranded drug and definition বলা আছে section 17A, adulterated drug section 17A, spurious drug section 17B. আমি ডিটেইলস বলছি না, এগুলো সব টার্মিনোলজিগুলো অন্তত জেনে রাখুন। এগুলো অনুযায়ী পানিশমেন্টের প্রভিশন আছে, একদম ডেফিনিট পানিশমেন্ট ড্রাগস এন্ড কসমেটিক্স এক্টে বলা আছে। কেউ যদি সেল করেন অ্যাডাল্টারেটেড ড্রাগ, কেউ যদি স্পুরিয়াস ড্রাগ সেল করেন, তার পানিশমেন্টের প্রভিশন ড্রাগস এন্ড কসমেটিক্স এক্টে প্রেসক্রাইব করা আছে। নেক্সট, বিক্রি করতে পারবেন না, প্রভিশন আছে, প্রহিবিশন। এনএসকিউ ড্রাগ, এনএসকিউ ড্রাগ মানে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগ, মানে সবগুলো এনএসকিউ ড্রাগ, অ্যাডাল্টারেটেড, স্পুরিয়াস, মিসব্র্যান্ডেড, সবগুলোই আমরা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। কি রেসপেক্টে বলছি? অ্যাজ পার স্ট্যান্ডার্ড শিডিউল হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী। তার যদি তার বাইরে যদি কেউ কিছু করেন, তার স্ট্যান্ডার্ডটা স্পেসিফাই করা আছে, ইম্পিউরিটি, আমাদের এফিকাসি লেভেল, যে অ্যাসেট প্রসিডিউর যা আছে তার থেকে যদি হয়। নেক্সট, WHO 2007 এ রিপোর্ট করেছে, সার্ভে করেছিল, তার ফাইন্ডিংস হচ্ছে 43% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ছিল না কিছু ওষুধের ক্ষেত্রে, 21% এর ক্ষেত্রে লো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ছিল, পোর কোয়ালিটি 24%, রং ইনগ্রেডিয়েন্ট ছিল, একদম ভুল ওষুধ দিয়েছে, যা লেখা আছে তার থেকে একদম কমপ্লিট ডিফারেন্ট 2% ক্ষেত্রে, এবং প্যাকিং সোর্স অন্যরকম হয়েছে 7% ক্ষেত্রে। WHO is very conscious about it, যে কেউ কোনো ইন্দাজ করবেন না, কোনো রকম এইটাকে প্রমাণিত করা যাবে না আমাদের সোসাইটিতে যেন একটাও স্পুরিয়াস ড্রাগ, অ্যাডাল্টারেটেড ড্রাগ না আসে, সেটা এনশিওর করতে হবে সবাইকে, আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত আছে। নেক্সট, একটা উদাহরণ দেবেন, একটা বাচ্চা শিশুকে 6000 পিপল ইনঅপারেটেড উইথ ফেক মেনিনজাইটিস ভ্যাকসিন, ইটস এ ডেঞ্জারাস রোগ, এটা হলেই মারা যেতে পারে ব্রেনের। আপনারা চিকিৎসক আছে জানেন, 1995 এ নাইজেরিয়াতে হয়েছিল। শিশুদের তো কোনো দোষ নেই যারা তৈরি করেছে। দেখুন, মেনিনজাইটিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে ফেক, 6000 নেওয়া হয়েছে, ডিটেক্টেড হয়েছে, কতটা গ্র্যাভিটি। আপনারা সবাই এই বিষয়ে সতর্ক থাকুন, আমি এক্সপেক্ট করছি। নেক্সট, পানিশমেন্ট প্রভিশন আছে, অ্যাডাল্টারেটেড স্পুরিয়াস ড্রাগ নট লেস দ্যান 10 ইয়ার্স, 10 বছরের জেল, and may extend to life, even যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, and fine 10 lakhs or 3 times the value of one specific drug। 10 লাখ টাকা ফাইন হবে, অথবা যতটা ড্রাগ আপনার কাছে পাওয়া গেল তার 3 টাইমস তার ক্যালকুলেট হবে ভ্যালু, হুইচএভার ইজ হায়ার, যেটা বেশি হবে সেটা আপনাকে দেওয়া হবে। 10 লাখ টাকা কম হলে 10 লাখ টাকা দিতে হবে, যদি কম ড্রাগ পাওয়া যায় তাহলে 10 লাখ টাকা দিতে হবে, যদি বেশি 20 লাখ টাকার ইয়ে পাওয়া যায়, কনফিসকেট বাজেয়াপ্ত করে দেওয়া হবে। সেটা কিন্তু খেয়াল রাখবেন, যে এটা জেনে রাখা দরকার। আমি আশা করি যে সবাই আপনারা আইন মেনে চলুন এবং সতর্ক হবেন সবাই। নেক্সট, লস আর নট এনাফ। আইন অনেক কিছু কথা বলছে, অনেক আইন আছে, ভারতবর্ষে আছে, সারা পৃথিবীব্যাপী আছে। আমাদের একটু সতর্ক হতে হবে, আইন দিয়ে কিছু করা যাবে না। আমরা ড্রাগ রেগুলেশন কতটা করতে পারবো? আমরা আগে পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমাদের ম্যান পাওয়ার শর্ট, আমাদের যা ইন্সপেক্টরের যা পোস্ট আছে অনেকগুলো আনফিট, আপনাদের সংখ্যাটা বলছি না, প্রায় 50% আনফিট আছে। এই সব আমরা দেখতে পারবো না, সব আমরা দেখবো না। আপনারা সেলফ ইন্সপেকশন করুন, সেলফ অডিট করুন, নিজে নিজে আপনার নিজের জায়গা তৈরি করুন, নিজের বলুন আপনি ঠিক করছেন, আমি কি ভালো করছি, আমি কি সমাজের জন্য ঠিক করছি, আমার এই ওষুধটা কি অন্য আমার নিজের সংসারে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, এইটাকে ভেবে নিতে হবে। আমি যদি আমার পরিবারকে খাওয়াতে পারি, ইটস অল রাইট, তাহলে আপনি করুন। যদি না পারেন, তা না পারেন, তাহলে শুধু আইন দিয়ে কিছু করা যাবে। নিজেকে সতর্ক হতে হবে,
এটা মনে রাখবেন। নেক্সট, দুটো রাস্তা আছে আমাদের সামনে, লাইজ অ্যান্ড ট্রুথ, একটা সত্যের পথ আর একটা মিথ্যার পথ। আপনি কোন রাস্তাটা নেবেন, কোথায় পৌঁছতে চান, আপনি নিজে চাচ্ছেন। নেক্সট, হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক লিমিটেশন আছে, আমি আগেও বলেছি, স্যাড রিয়ালিটিস আছে। তা সত্ত্বেও হোমিওপ্যাথি সিস্টেম অনেকটা গিয়েছে, অল ওভার ওয়ার্ল্ডে, ইউএসএ রেকগনাইজ হয়েছে, সারা ইউরোপ জুড়ে 50% ফিজিশিয়ানস তারা প্রেসক্রাইব করে হোমিওপ্যাথি মেডিসিনস। কনভেনশনাল মেডিসিনস কে রুল করছে হোমিওপ্যাথি মেডিসিনস, অনেকেই প্র্যাকটিস করছে। রয়্যাল সোসাইটি অফ ফ্যামিলি গ্রেট ব্রিটেনে তাদের ফ্যামিলি মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিনস, আপনার শুনে আনন্দিত হবে। 200 বছর ধরে তার গ্লোরিটা তারা ধরে রাখছে। ইন্ডিয়াতে 160টা মেডিকেল কলেজ, আরো বেশি হবে সংখ্যাটা, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আরো 187 হয়ে গেছে। It started all over the world, including US, United States চলছে। WHO এটাকে নাম দিয়েছে মেডিসিন অফ দ্য 21st century। এই যে পেশা নিয়ে আপনারা আছেন। নেক্সট, আমি একটা ছবি দেখিয়েছি। এখন আপনারা জানেন যে পৃথিবী উত্তাপ বাড়ছে, বরফ গলে যাচ্ছে। সেখানে যারা বাস করে তারা নিজেরা একজোট হয়েছে, সে কিভাবে বাঁচা যায়, কিভাবে আমরা পৃথিবীতে এই ভয়ঙ্কর পরিস্থিতি নিজেকে সুস্থ করে রাখতে পারবো, তাদের পরিবারকে ঠিক রাখবো। তেমনি হোমিওপ্যাথির যে প্রসপেক্ট আছে, যে গ্লোরি আছে, সেটাকে আমাদের সবাইকে, একদিকে আমরা রিটেলার, হোলসেলার, ম্যানুফ্যাকচারার, আমরা রেগুলেটর, সবাই মিলে আমরা ওদের মধ্যে হাত ধরে একসাথে চলুন হোমিওপ্যাথিকে আমরা 21st সেঞ্চুরি যে WHO স্লোগান দিয়েছে সেখানে আমরা পৌঁছে দেবো। কিন্তু এর জন্য আপনারা সবাই জানবেন যে পথ চলা শুরু হবে, মেনি মাইলস অ্যাহেড, এখনো দীর্ঘ পথ চলা বাকি। আমরা শপথ নিয়ে আছে, যে পেশাতে আমরা আছি, আপনারা 3টে জিনিস মাথায় রাখুন: ডেডিকেশন, সিনসিয়ারিটি এন্ড লাভ। যেটা করছেন ডেডিকেটলি করুন, যেটা করছেন সিনসিয়ারলি করুন, এবং সর্বোপরি লাভ, প্যাশন, ভালোবাসুন পেশাটাকে, দেখবেন অনেক ভালো। নেক্সট, থ্যাংক ইউ ভেরি মাচ। 26টা প্রশ্নের উত্তর তো অনেকগুলোই আমরা পেয়েছি। এর বাইরে কারোর কোনো প্রশ্ন আছে? না, আছে কি পাওয়া গেছে? সব উত্তর না পাওয়া গেলে প্রশ্ন আপনাদের কাছে আছে, হাত তুলুন, লিখে দিন। হ্যাঁ, দাঁড়িয়ে বলুন। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোম্পানির পক্ষে ব্যাচ নম্বর দিয়ে বিল করা সম্ভব, কিন্তু খুচরো বা পাইকারি দোকানের কাছে এটা খুবই কষ্টসাধ্য। বিভিন্ন ঔষধের আলাদা ব্যাচ নম্বর, অনেক লম্বা বিল হয়ে যায়। এক্ষেত্রে আমরা কি করব? ম্যানুফ্যাকচারার বিল করে, আমি বলে দিচ্ছি, ম্যানুফ্যাকচারার বিল করে এখনো, মানে যারা হোলসেল করছি আমরা, অনেক বাইরের কোম্পানি আছে, লোকাল কোম্পানি আছে, তারা বিল করছে প্রচুর, কয়েক লক্ষ টাকার বিল হচ্ছে, কোনো ব্যাচ নাম্বার নেই। বিগত 10-12 বছর ধরে যারা ব্যবসা করছি দেখছি, তো আমরা ইনপুটটা ব্যাচ নাম্বার ছাড়া পাচ্ছি, আউটপুটটা ব্যাচ নাম্বার দিয়ে হোলসেলার কি করে দেবো? একই প্রশ্নটা হচ্ছে হোলসেলারের বাইরে রিটেলার, যখন হোলসেলার ব্যাচ নাম্বার পাচ্ছে না, সে যখন রিটেলারকে বিক্রি করছে, ইনপুটে সে ব্যাচ নাম্বার পায়নি, আউটপুটে সে রিটেলারকে কি করে ব্যাচ নাম্বার দেবে? হ্যালো, প্রশ্ন উত্তর দেন। না, আমি তো প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঘুরেছি। হোমিওপ্যাথি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্যাচ নাম্বার দেয় না, এরকম আমি দেখাতে পারবো আমার মনে হয় না। হ্যাঁ, বিলে আমি সেটা তো বলছি, ওইটাই আপনাদের দায়িত্ব। ম্যানুফ্যাকচারিং এর কাছ থেকে আমার ড্রাগ স্টোর বাবা নেবেন। আমি এটা একটা টেকনিক্যাল টার্ম ইউজ করছি, কারণ হোলসেল একটা টেকনিক্যাল টার্ম নয়, ড্রাগ স্টোর হচ্ছে টেকনিক্যাল টার্ম। সুতরাং যখন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে ড্রাগ স্টোর নেবে, সেখানেও ব্যাচ নাম্বার থাকবে। এখন এক্সপায়ারি ডেটও হয়ে গেছে, এক্সপায়ারি ডেটও মাস্ট।
এই দুটো আবার যখন রাষ্ট্র থেকে রিটেলে যাবে তাহলে এই ব্যাচ নাম্বার এক্সপাইরি দিতেই হবে। প্রথম কথা, আপনাদের হোমিওপ্যাথি রিটেলাররা কোনো বিল করেন না, এটা আমি জানি। কেউ করেন? কজন করেন? এখানে কতজন আছে? হয়তো একজন কি দুজন করেন, কিন্তু মেজরিটি দোকান হোমিওপ্যাথিতে কেউ বিল দেয় না, কেউ বিল দেয় না, কিন্তু হোলসেলারকে তো বিল করতেই হবে। হোলসেলার মানে যদি চাকরি দিতে দাও দেয় না, হ্যাঁ, রিটেলও দেয় না, কিন্তু হোলসেলারকে উইদাউট বিলে কোনো রিটেলারের কাছে কেউ দেয় না। তো ওদের ব্যাচ নাম্বারে তখন আপনাদের প্রশ্নই আসছে না, কিন্তু এটাই রিকোয়েস্ট, আপনারাও বিল দেন না, কি যেগুলো প্রোভাইডারি মেডিসিন দিচ্ছেন। আমি কোটিটা এসে পারছি না, কোটিটা এসে সম্ভব না, কিন্তু যখন প্রোভাইডারি দিচ্ছেন, পেটেন্ট দিচ্ছেন, তখন ব্যাচ নাম্বার এবং এক্সপায়ারি ডেট এই দুটো কিন্তু মাস্ট আপনারা দিচ্ছেন না। এটা যেমন হোলসেলারও দিচ্ছেন না, রিটেলারও দিচ্ছেন না, এটা আমি বহু দোকানে দেখেছি। কিন্তু ম্যানুফ্যাকচারদের তার বটলে ম্যানুফ্যাকচারের ব্যাচ নাম্বার আছে, এক্সপায়ারি ডেট সব দেওয়া আছে, কিন্তু বিলের সময় ওরা দিচ্ছেন না। এইটা আপনাদের সবাই দেয়, এটাই হবে, এটা মাস্ট। হ্যাঁ স্যার, নেক্সট কোয়েশ্চেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি বললেন যে WHO দেখেছে যে অ্যাডাল্টারেটেড বা স্পুরিয়াস ড্রাগ তারা ডিটেক্ট করেছে, অ্যাডাল্টারেটেড এবং স্পুরিয়াস ড্রাগ, এটা আপনি বললেন না, কিন্তু এটা কি হোমিওপ্যাথি ক্ষেত্রে প্রযোজ্য? যদি হয় কীভাবে প্রযোজ্য? আরো কটা প্রশ্ন নিয়ে নিই স্যার, আরো কটা প্রশ্ন নিয়ে নিলে একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে আর একজন করে প্রশ্ন আপনি বলেছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা একটু মন দিয়ে শুনুন, যে প্রশ্নের উত্তর হয়ে গেল সেটা প্লিজ রিপিট করবেন। আপনার নামটা একটু বলুন। আমার নাম ডক্টর বাসুদ দাস। ডক্টর বাসু, ডক্টর আপনি হাওড়াতে প্র্যাকটিস করেন? প্র্যাকটিস করে এবং চাকরি করি। আচ্ছা, আমি হচ্ছে এমও হাওড়া মেডিকেল। আমরাও খুব খুশি যে অনেক প্রতিযোগিতা চিকিৎসক হোমিওপ্যাথি ফিল্ডে অনেকে এসেছেন। চিকিৎসা সম্বন্ধে আমাদের খুব একটা বেশি ধারণা নেই, এটা আপনারা অনেকে আমাদের থেকে ভালো জানেন। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট স্বাধীনতা অনেক আগে তৈরি হয়েছে। প্রাথমিক অবস্থায় আমি যেটা বলেছি যে অনেক আগে থেকে হোমিওপ্যাথি তো পরে এসছে, অ্যালোপ্যাথি সিস্টেম অনেক বছর ধরে পুরনো মেডিসিন সেভাবে চলে আসছে। 64 এটা প্রোমাগারেটেড হয়। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের মূলত এখনো ফোকাল পয়েন্ট মডার্ন মেডিসিন। এখনো সেভাবে হোমিওপ্যাথিক মেডিসিনটাকে ডিফাইন করা হয়নি। আমি যেগুলো বলেছি সেগুলো একদম কোথা থেকে এক্সট্রাক্ট কোল্ড অ্যাক্টে লিঙ্ক করা আছে সেভাবে নিয়ে আমি বলেছি। কিন্তু যেমন এটা বললাম যে লাইফ পিরিয়ড 5 ইয়ার্স, এখনো প্রপারলি ফর হোমিওপ্যাথিক ড্রাগস 5 ইয়ার্স প্রেসক্রাইব করা নেই। কিন্তু এখন নতুন করে গেজেট নোটিফিকেশন হয়ে 5 ইয়ার্স শিডিউল প্যাক অনুযায়ী, শিডিউল বি অনুযায়ী 60 ইয়ার্স 60 মান্থস ফর এভরি প্রোডাক্ট সেটাকে ডিফাইন করা হয়েছে। তেমনি চ্যাপ্টার 4 এ আমি যেটা বললাম স্পুরিয়াস অ্যাডাল্টারেটেড ড্রাগ এবং মিসব্র্যান্ডেড ড্রাগ, চ্যাপ্টার ড্রাগস অ্যাক্টে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা আছে, 1 2 3 4। 4 এ একটা 4 এ মিসলেনিয়াস আছে, তারপরে রুল তৈরি হয়েছে। চ্যাপ্টার 4 এ স্ট্যান্ডার্ডস, এই মিসব্র্যান্ডেড স্ট্যান্ডার্ডস অফ কোয়ালিটি অ্যাডাল্টারেটেড ডিফাইন করা আছে। চ্যাপ্টার 4 ইজ অ্যাপ্লিকেবল টু হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক মেডিসিন। কাজে হোমিওপ্যাথিক মেডিসিনও যদি অ্যাডাল্টারেটেড স্পুরিয়াস হয় পাওয়া যায়, না পাওয়া গেলে ভালো। আমাদের অভিজ্ঞতা যে পেয়েছি আমি নাম বলছি না, যদিও কেউ থাকেন, একটা কেস আমরা করেছিলাম সম্ভবত বাত্রা ফার্মেসি, বাত্রা ক্লিনিক নাম শুনেছি, এবার বলাটা তো ঠিক নয়। কিছু অভিযোগ আমরা পেয়েছিলাম, আমরা দেখেছিলাম সেখানে এই ধরনের অভিযোগ ছিল। অ্যাডাল্টারেটেড স্পুরিয়াস ড্রাগ পাওয়া যায় হোমিওপ্যাথির ক্ষেত্রেও। অনেক সময় অভিযোগ আসে যে ট্যাবলেট বা পাউডার টাইট্রেট করে দিয়েছে, তার মধ্যে স্টেরয়েড আছে, টেস্ট করে আমরা পেয়েছি। Is also an adulterated drug, is also a spurious drug. তাই এমন নয় যে পাওয়া যায়, সারা ভারতবর্ষেও আছে এবং তার শাস্তির বিধানও বলা আছে অ্যাজ পার অ্যাক্ট। একটা কোশ্চেন, আমি বলছি যে পোটেন্টাইজ ড্রাগ
যেটা পোটেন্টাইজ ড্রাগ, সেক্ষেত্রে আমি কীভাবে হাউ ক্যান অ্যাসেস্টেন স্টুডিয়াস যেটা পোটেন্টাইজ ড্রাগ সেটা কি করে অ্যাডাল্টারেটেড ড্রাগসের এই জায়গাটা একটু আটকাছি, কারণ এটা তো ওই ডাইলিউশন আর মাদার টিংচারের ডিটেইলস আপাতত স্যার আপনাকে বিরক্ত করছি না। ব্যাপারটা এই কারণে যে ব্যবসা সংক্রান্ত চলার পথে যেটা লাগছে সেটা তো ঠিক আছে। মাদার টিংচার, পোটেন্সি প্রিপারেশন, ট্যাবলেট, তারপরে যা যা হয় আপনাদের পিল, গ্লোবিউলস যা যা দেন সম্পূর্ণ অ্যাডাল্টারেটেড হতে হবে। আপনারা, আমি আরো কথা প্রসঙ্গে এসে গেল, আপনারা যেগুলো ডাইলুয়েট ইস্যু করেন, ইউজ করেন, কি কি করেন? অ্যালকোহল করেন, ওয়াটার করেন, ল্যাকটোজ করেন, তাই তো? এই তিনটের মধ্যে ডাইলুয়েট ইউজ করেন। দ্যাট শুড বি অলসো ফার্মাসিউটিক্যাল গ্রেড। যদি এটা না করেন, দ্যাটস অলসো মানে অ্যাকাউন্টস ফর প্রোডাক্ট ডিটোরিয়েশন। ঠিক আছে? পোটেন্টাইজ প্রিপারেশনও যদি ব্যাচ নাম্বার, তার যা ব্যাচ আছে, ব্যাচ করে মাদার টিংচার একটা ব্যাচ নাম্বার তো স্পেসিফাই করা আছে, সেটা যদি অন্য কোম্পানির নাম দিয়ে কেউ করে এক্সামিন করতে হবে। শুধু মানে অ্যাডাল্টারেটেড মানে এই নয় যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে ডিফাইন করা আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, এই কারণে তাকে অ্যাডাল্টারেটেড বলবো। আমি একটা কারণ বলেছি, আরো 4-5টা কারণ আছে, আমি একটার মধ্যে যাইনি। কোম্পানিটা নেই, কোম্পানির নাম দেওয়া আছে ফিকটিশিয়াস, তার এক্সিস্টেন্স নেই। ধরুন এক্স ওয়াই জেড ফার্মেসি, যে একটা পোটেন্টাইজ প্রিপারেশন তৈরি করেছে, কিন্তু সেই অর্থে ওই প্লেসে গিয়ে ঠিকানা যেটা দেওয়া আছে সেখানে এক্সিস্টেন্সই নেই। দ্যাটস অলসো স্পুরিয়াস। না, আমি সেটা ঠিক বলতে চাইছি না। আমি বলছি যে মনে করেন 30 পোটেন্সি, আপনার ব্যাচ নম্বর ঠিক আছে, আপনি হোলসেলার কাছ থেকে কিনেছেন ঠিক আছে, অথচ যে ডিটেলস হবে দেওয়া, আমার নিজের অভিজ্ঞতা আছে, যে ডিটেলস হবে দেওয়া আছে সেই মেডিসিনটা পাওয়া যায় না, তার কাছেও নেই, সেই পোটেন্সিটাও নেই। আমাদের আমি আপনাকে স্পেসিফিকভাবে জিজ্ঞেস করছি, আমাদের কোনো ওষুধ পাওয়া যায় না, কোনো ওষুধ পাওয়া যায় না। আমি আমার কোশ্চেনটা আমি করতে, সেক্ষেত্রে এই পোটেন্টাইজ ওষুধটা আমি কীভাবে অ্যাসেপ্টেন করবো যে এটাই পোটেন্টাইজ মেডিসিন অর সিম্পল অ্যালকোহল? দ্যাট শুড বি অ্যানালাইজড ইন দ্য ল্যাবরেটরি। সেটাকে আমাদের স্যাম্পল করে অভিযোগ যদি আমাদের কাছে আসে, আমরা ইন্সপেক্টর টেক স্যাম্পলস অফ দ্য ড্রাগ, অ্যালিজ ড্রাগ, যেটা সত্যি আপনি অ্যালিগেশন আনছেন, সেই স্যাম্পলটা ভাগ করে ল্যাবরেটরিতে পাঠাতে হয়, ল্যাবরেটরি রিপোর্ট দিলে সেটা লিখে সেই রিপোর্টের উপর ডিপেন্ড করছে। আমি যতদূর জানি যে 200 পোটেন্সি বা 1M পোটেন্সি আমাদের যে ল্যাবরেটরিতে টেকনিক আছে আর কি, তাতে যেটা জানা যায় সেটা আমার জানা আছে। আচ্ছা, এই ব্যাপারে একটু বিষয়টা উত্তর দিতে। হ্যাঁ, আপনার প্রশ্নটা প্রথম থেকেই ওইটা ছিল যে মেথডটা আবিষ্কার হয়েছে। এক কথাতে এটাই বোঝা গেছে, আপনি ঘুরিয়ে এতক্ষণে গেলেন সেই জায়গাতে। এই প্রশ্নটা করলে সমস্যাটা আমাদের অ্যাডাল্টারেটেড কি স্পুরিয়াসি করে ফেলেছে কোনো ল্যাবরেটরি। কোন ল্যাবরেটরি? ভারতবর্ষে মাত্র গাজিয়াবাদের হোমিওপ্যাথি ফার্মাকোপি ল্যাবরেটরি, আর কোন ল্যাবরেটরিতে হোমিওপ্যাথি টেস্ট হয় না। তাতেও এখন অব্দি সবথেকে ওরা যে পোটেন্সিতে টেস্ট করতে পেরেছে ম্যাক্সিমাম 12, তারপরে এখন ওরা কোনো ডেভেলপ করতে পারে গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো খানিকটা মানে বিশ্বাসের উপরেই চলছে, আগামী দিনে নিশ্চয়ই বেরোবে, যখন ধরা পড়বে তখন স্পুরিয়াস বলবো। স্যার এই জায়গাতে একটু অ্যাড করে নিই। স্যার যেটা বলছেন, আমরা টেকনিক্যালি হোমিওপ্যাথি কিভাবে কাজ করে বা কি করে ওই জায়গাটাতে আমরা ব্যবসা সংক্রান্তে আসি। মূলত টেকনিক্যাল সাউন্ড ইজ অ্যাবাউট 12 CH পোটেন্সি। বিজ্ঞান উন্নত নয়, হোমিওপ্যাথি ওষুধ তার উপর কাজ করে কিনা কোনো বিজ্ঞানই জানে না। দ্যাটস ওয়াই হোমিওপ্যাথি ইজ দ্য আলফা মডেল মেডিসিন অ্যান্ড ডাইলিউশন অনলি, যেটা ডাক্তারবাবু জিজ্ঞেস করছিলেন। তো আমরা ব্যবসার আলোচনায় আসি। 12 CH পোটেন্সির উপর কোনো ডিরেকশন নেই বিশ্বে, যিনি ওইটা করা যায় না, যিনি করবেন তিনি নোবেল পুরস্কার পাবেন। অলরেডি 5টা জায়গায় চলছে। যদি আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চান, যদি আপনি টেকনিক্যালি স্যার জানতে চান, তাহলে বিএনসিডি এর যে ফেসবুক পেজ আছে ওখানে দেখবেন প্রায় 96টা লিংক দেওয়া আছে, এবং সেই 96টা লিংকে প্রায় 15টা লিংকে আমার কোশ্চেন ছিল না। যাই হোক স্যার, এবার ব্যবসা সংক্রান্ত ব্যাপারটাতে আরেকটু অ্যাড করি, কিন্তু আমরা খুব খোলামেলা আলোচনা করছি, সব রকম কথা বলেই যায়, যেটা হাউস পারমিট করে। সেটা হলো, দেখুন হোমিওপ্যাথি যারা একদম ঠিক মানে ট্রু সায়েন্টিস্ট, তারা তো বিতর্ক করে, মানে তো ওই ডাইজেশন ভাইলেশনের গল্প তো একই ইনগ্রেডিয়েন্টস ডাইজেশন, সেই গঙ্গা জলের গল্পটা বলে। গঙ্গার আমি যদি শিখেছে 1 ফোঁটা রেডি করে তোমার সাগরে মানে বিরাট একটা করে মেডিসিন পাওয়া। কিন্তু তা তো রিভেনশন যেটা বলেছিলেন
সেটা হচ্ছে ডাইলুশন অ্যান্ড সাবকাশন। গঙ্গায় ঢেলে দিলেন যিনি, ছাঁকুনিটা কিন্তু হয়, সেই জন্য তার পরিপ্রাইজ হবে না। তো থিওরি, বেসিক যে থিওরি উনি আবিষ্কার করতে, যে মোড অফ ট্রিটমেন্ট উনি আবিষ্কার করেছেন, সেটা কমপ্লিট ফেইকের ওপর হচ্ছে। এখন আধুনিক জগৎ চেষ্টা করছে সেটাকে ডেভেলপ করার জন্য, আরো তার মধ্যে কোনো এখন সেই সময়কার ফেক ওনার মানসিকতা এখন আমার মধ্যে নাও থাকতে পারে। আমি একটা শিশির মধ্যে কৈমাতি পরিবেশ বলে বাজারে ছেড়ে দিলাম ব্যবসার জন্য, মুনাফার জন্য। এই জায়গাটা ধরার জন্য রয়েছে বিজ্ঞান তার যথাযথ দপ্তর জন্য, যেমন যেমন ডেভেলপ করবে তেমন তেমন তার রেজাল্ট হবে। ইনজিস্ট আপাতত কিছু ডেভেলপমেন্ট হয়েছে যাকে আইডেন্টিফাই করা যাচ্ছে, তো পরিবারটিও অ্যাডাল্টারেট হতে পারে, স্কুলিয়াস হতে পারে, কাউন্টার হতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, যেটা হচ্ছে যে এরকম একটা একটা কোশ্চেন না করে আপনার কোশ্চেনগুলো আগে বলে দিলে আমরা জট ডাউন করে দিই, তাহলে সুবিধা হবে। কারণ কটা বাজে কটা? এখন অনেক টাইম আছে, আর 45 মিনিট 50 না, মিনিট কটা বাজে বলবেন? 4:10। 4:10। আমরা আর মানে মিনিট 15-20 মধ্যে লিড করবো। হ্যাঁ, আপনারা তার মধ্যে কোশ্চেন করছেন। ঠিক। আমার একটা টাইটেল কোশ্চেন আছে। আমার রইল কি বহুত এসবিএল কোম্পানি বা সব কোম্পানি যে আগেকার মেডিসিন ছিল তার মধ্যে কোথাও এক্সপায়ারি ডেট লেখা নেই, হয়তো তার মধ্যে 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো 7 বছর 8 বছর হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কোনো সাজেশন পাই নাকি যে সেইগুলোকে আমরা ডিস্ট্রয় করে দিব না করতে না? আমি খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি, দ্যাট ইজ দ্যাট উই ক্যান টেক প্রপার স্টেপ। হ্যাঁ না, আমাদের মেডিসিন সাথে আছে, এখানে 5 বছরের বেশি 7 বছর হয়ে গেছে, সেখানে এক্সপায়ারি ডেট কোথাও নেই, সেখানে এসবিএল কোম্পানি ভালো হবে। ঠিক আছে, এদিকে না না ওখানে না, আরো সিরিয়ালি আছে, কে আছে সিরিয়ালি আছে। হ্যাঁ, একটা প্রশ্ন যে তারপর সোমেনদা, নতুন করে অনেকে যারা ড্রাগ লাইসেন্স অ্যাপ্লাই করছে, এক্সিস্টিং জায়গা হয়তো তাদের রয়েছে, দেখা যাচ্ছে সেটা অ্যানসেস্ট্রাল, তারা কোনো জায়গায় টেনেন্ট হিসেবে রয়েছে 40-50 বছর ধরে, তো তারা সেখানে শুধু টেনেন্টের মানি রিসিপ্টটা পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে মানে যে ল্যান্ডলর্ড তিনি ট্যাক্স দেন না, ট্যাক্স ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ড্রাগ অফিসে গেলে ওনারা আটকে দিচ্ছে, শুধু মানি রিসিট হলে ওনারা ওটাকে করছেন না, সেখানে প্রুফ করতে হচ্ছে যে তিনি লিগাল ল্যান্ডলর্ড। তো সেই ক্ষেত্রে বেশ কিছু জটিলতা দেখা যাচ্ছে, সেই জায়গাটাকে কি করে ওভারকাম করা যাবে? এটা একটা বলছিলাম যে ধরুন দোকানে মানে নিজস্ব দোকান, হ্যালো, নিজস্ব দোকান আছে। আমার নাম হচ্ছে অমিতাভ অধিকারী, আমি আমগুলো আমার নিজস্ব দোকান আছে, কিন্তু দোকানে ধরুন রেজিস্ট্রেশন মানে আছে মানে না মানে রেজিস্ট্রি করা দোকান, কিন্তু মিউটেশন হয়, কিন্তু মিউটেশন হয়নি, মিউটেশন আমাদের এই থেকে হচ্ছেও না, মানে ভিডিও থেকে হচ্ছেও না, তাহলে সেখানে আমরা কি করবো? সেখানে আমরা কি করবো একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন এলাকাতে কাউন্টারগুলো শুধুমাত্র ওষুধ বিক্রি করে না, তারা ভিটামিন সি ট্যাবলেট বিক্রি করে, তারপরে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট বিক্রি করে, তারপরে হচ্ছে ধরুন ডেটল, তারপরে গ্লুকন ডি, গ্লুকন সি, এগুলো সব বিক্রি করে, তারপরে ধরুন স্যানিটারি ন্যাপকিন বিক্রি করে। সেগুলো ওই এলাকার দোকানদারদের মতো আমরা বিক্রি করতে পারবো না, পারবো কি পারবো না, এবং যদি না পারি কেন পারবো? ইভেন চকলেটও বিক্রি করে। খুব ভালো প্রশ্ন। চকলেট আছে, তুমি বলো প্রশ্ন। চকলেট কিলো পয়সা, চকলেট কিলো পয়সা বলো কি পারবে আর কে ইয়ে আর থেকে শুরু করো। স্যার, আমি অধ্যক্ষ হচ্ছি, আমার একটা প্রশ্ন, অ্যানিম্যাল চিকিৎসার জন্য প্লাসিবোর কথা বলে গেছে, অ্যানিম্যাল আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার জন্য একটা প্লাসিবোর কথা বলে গেছে। এই প্লাসিবোটা যদি অ্যালকোহল হয়, সেটা আমরা কিনবো কোথা থেকে এবং কিনবো কিভাবে, তার বিলিং পাবো কিনা এবং কতটা পরিমাণ আমি সেটা দোকানে রাখতে পারবো, এটা যদি একটু জানান আমার খুব সুবিধা হবে। There are some doctors যাদের monthly consumption goes more than 2 lakhs. So, ডাক্তার মানে
সেই সমস্ত ডাক্তারকে উইথ অল ডিউ রেসপেক্ট, আমি নিজে ডাক্তার, অনেক ডাক্তার বাবুরা রয়েছে, আজকে তো ব্যবসায়ী ফোরাম, আমি কিন্তু যখন ডাক্তার এখানে আমি কিন্তু কম্পাউন্ডার, আমার ডাক্তারি ওটা থাকবে না, আমি এখানে ডাক্তার হতে পারি, কিন্তু আজকে যখন আমি ব্যবসায়ী, আমার নামে লাইসেন্স, আই এম কম্পাউন্ডার অফ দ্য ডক্টর। তো সেই জায়গায় ওই লিভিং অ্যাসাইড দ্য ইগো ওই এসটিম যেটা স্যার বললেন, সেই এসটিমটা থেকে আজকে ব্যবসায়ীর এসটিমে নেমে এসে বলি যে সেই ডাক্তারকে কি আপনারা ড্রাগ অথরিটি আনলাইসেন্স দোকানদার হিসেবে গণ্য করবেন বা পানিশ করবেন? থ্যাংক ইউ স্যার। হ্যালো, এবারে আমাদের যারা আছেন প্যানেলের অফিসাররা, তারা প্রশ্নগুলোর উত্তর দেবে। প্রথম প্রশ্ন ছিল যে HBL বা সোয়া এ ধরনের কিছু কোম্পানি, তারা কোনো সময় মেডিসিনটা মনে করুন রিটেলার বা তারা ক্ষেত্রেই কিনেছিলেন, অনেক নামই আছে, কারণ আমরা তখন তো হোমিওপ্যাথিক পোটেন্সি তখন তো মেডিসিন এটা এক্সপেরিমেন্ট মেডিসিন করা ছিল না। ওনার প্রশ্ন যে সেই মেডিসিনটা কি করবো, আমরা কি রেজিস্টার করে দেবো না তাকে ব্যাক করবো না সেটা আমরা ইউজ করবো, এইটা জানতে উত্তর দিচ্ছেন। এমনি যে কোনো ওষুধে আমি আগেও বলার সময় বলেছি এক্সপায়ারি পিরিয়ড ম্যাক্সিমাম আপ টু 60 মান্থস প্রেসক্রাইব করা আছে ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী। Unless you have taken any action regarding the disposal of drug, either refer to the manufacturer যে প্রোডাক্টটা তৈরি করেছে বা কোনো ইন বিটুইন হোলসেলার ডিলারের কাছ থেকে আপনি কিনেছেন, সেখানে আপনি স্টেপ যতক্ষণ না নিচ্ছেন ততক্ষণ যদি ড্রাগ কন্ট্রোল অথরিটি আপনার দোকানে ভিজিট করে দেখে যে ডিটেক্টেড হয় যে এক্সপায়ার পজিশনের পোটেন্সি পরে যেটা আপনি প্রিজার্ভ করেছেন, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এন এক্সপায়ার্ড ড্রাগ। কাজে সে সম্বন্ধে আপনাকে স্টেপ নিতে হবে, মানে স্টেপ মানে কি রিটেন স্টেপ, মুখের স্টেপ না। আপনি একবার যেটা রিটেন পাঠিয়েছেন এত ব্যাগ এত মেডিসিন এক্সপায়ার করেছে, আপনি ফেরত দিতে চাইছেন, তার রেকর্ড আছে, বা ম্যানুফ্যাকচারকে বলেছেন আপনি নিয়ে যান আপনার প্রোডাক্ট, আপনি এক্সপায়ার করে গেছে, এটা যদি না নেন আইনত আপনি এটা রাখতে পারেন। ডিস্ট্রয় করেন, ডিস্ট্রাকশনের নিয়ম আছে, ডিস্ট্রাকশন আপনি নিজে করতে পারবেন আনলেস পারমিশন টেকেন ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট লাইসেন্সিং অথরিটি। এখন অনেক সব বস আছে, একটা ওষুধ কোথায় ফেলবেন 5টা লোক কমপ্লেন করবে, ট্রেনে কেন ফেললেন, ইয়ে মাছ মারা যাবে, এ হবে, পলিউশন হবে। পলিউশন কন্ট্রোল কিন্তু অনেক সতর্ক, কোন ব্যাগে কোন ডিসপোজালে করতে হবে সব কালার বলে দেওয়া আছে। মেডিসিনও ডিসপোজাল করতে হবে উইথ প্রপার গাইডেন্স অফ দ্য ড্রাগ কন্ট্রোল অথরিটি, উইথ প্রপার পারমিশন। সেইগুলো আপনারা স্টেপ নেক্সট। একটা প্রশ্ন এসেছে, আমি তো করেছেন যে স্যানিটারি ন্যাপকিন, হরলিক্স বা সমস্ত চকলেট বিভিন্ন অনেক ধরনের রাখা যায়, ওয়েদার হোমিওপ্যাথি রিটেল মেডিসিন সব আনতে পারবে। যে আইটেমগুলো রাখে সেগুলো বেচার জন্য পারমিশন হয় না। তো একটা যদি মানে পারমিশনের কথাই বলছেন, ইঞ্জিনিয়ার পারমিশন কারণেই লাগে না, মানে লাইসেন্স লাগে না। লাইসেন্স মানে যে কেউ বিক্রি করতে পারে, আপনারা আপনার দোকানে বিক্রি করতে পারেন যদি মনে করেন রাখবো। কিন্তু হোমিওপ্যাথি তো পরিশ্রেষ্ঠ, তার ধূপ চালানো যাবে না, তার গন্ধ রাখা যাবে না, তো রেস্ট্রিকশনস ইম্পোজ হয় না হোমিওপ্যাথি সোসাইটি। তো তারা যদি মনে করেন যে কোনো রাখা যাবে না, ব্যবসা বন্ধ করা যাবে না, না খেয়ে কিছু আইনটাই মানে না, ওসব হয় না। বেঙ্গলে লাইসেন্স দিতে হবে, ইট ইজ মাস্ট ফুড ডিপার্টমেন্ট। কি না না না, আমাদের ডক্টরের মানে আমরা জানি ওটা কিন্তু এখন ফুড সেফটি অ্যাক্ট এসেছে। আচ্ছা আচ্ছা, ফুড সেফটি অ্যাক্টের আন্ডারে প্রত্যেকটা আমি বলছি এখন বেবি ফুডের লাইসেন্স দিতে হয় না, কিন্তু ফুড সেফটি অ্যাক্ট যেটা এসেছে সেই অ্যাক্টের আন্ডারে আপনাকে নিতেই হবে লাইসেন্স। আচ্ছা ইভিন যে দোকান রাস্তার পাশে ফুচকা খাত করছে তৈরি, তাকে এখন পারমিশন দিতে হবে মিউনিসিপ্যালিটি থেকে। এই অ্যাক্ট যখন হয়ে গেছে আপনি আর করতে পারবেন। শুধু একটা কথা আমার মনে হয় বলার দরকার, যে হোমিওপ্যাথি সে তার নোভেলটি যেটা মেনটেন করে, সেই মেনটেন করার থেকে ডাইলুট হওয়াটা সেটা আপনারা অ্যাসোসিয়েশন থেকে চিন্তা করে নেবেন, কারণ একটা আলাদা প্রেস্টিজ কিন্তু গেইন করে। এবং
করছে, যেটা আর পাঁচটা দোকানের মতো নয়। ইটস আপ টু ইউ। মিস্টার কোটকান্দিকর বলেছেন, পিকে ব্যানার্জিও বলেছেন। তো আমার মনে হয় ইট ইজ ডিপেন্ডস আপন ইউর অ্যাসোসিয়েশন। আপনারা এই প্রফেশনের নোবেলিটিটা কি করে মেনটেন করবেন সেটা একটু দেখেন। নেক্সট প্রশ্ন, আপনারা বলেছেন যে কোনো একটা প্রেমিসেসে মিউটেশনে হচ্ছে না বা অনেকদিন ধরে ব্লক আছে, তার রিমিউনারেশনের প্রবলেম আছে, বাস্তবে আর এক্ষেত্রে একটা নিউট্রিশনের প্রবলেম থাকলেও যেহেতু অরিজিনাল লিডটা আপনার কাছে আছে, তো ন্যাচারালি লিডের কপি একটা জেরক্স করে আপনারা দিতে পারেন। আর লোকাল মানে প্রধান যে থাকবে তার কাছে বলা যায় যে প্রেমিসেসটা ওন বাই দ্যাট পারসন, তাহলে সেটা আমাদের গাইডলাইনে ফুলফিল করবে। সার্টিফিকেট দিলাম, হ্যাঁ, একটা প্রধান সার্টিফিকেট দেবে লোকাল বডি বা কাউন্সিলর প্রধান যে যেখানে এমন আছে, প্রধান সার্টিফিকেট দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই এটা আর ডিটটা শুধু প্রধান না, তার সাথে ডিটের জেরক্স একটা দিতে হবে। একটা প্রশ্ন এসেছে যে কেউ একটা টেনেন্ট আছে কোন একটা প্রেমিসেসে ফর লং ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, whatever, তারপরে যদি যারা লিগালি হ্যান্ড ছিলেন তারা মেবি মানে আমার এক্সপেরিয়েন্সে তারা হয়তো কেউ নেই বা তারপরে লোকেরা দিতে চাইছেন না, এই দোকানটা প্রায় 20 বছর ধরে চলছে। সেই ক্ষেত্রে তারা তখন আবার রিনিউয়ালের সময় আমরা সেই রেট বা কোনো একটা হ্যাপেনিংস হয়ে যাচ্ছে যে মারা গেল, মানে অ্যাটলিস্ট দোকানটার ক্ষেত্রে আবার নতুন করে রেন্ট এসে তারা দিচ্ছেন, দেন হোয়াট ইজ দ্য সলিউশন? এই তো প্রশ্নটা এরকম হয়েছে। হ্যাঁ, এটাই ছিল। অ্যাকচুয়ালি ড্রাগস অ্যাক্টের মধ্যে একটা টেনেন্সি অ্যাক্টের ব্যাপার আমাদের বাড়ির মধ্যে পড়ছে না, তবু যখন আলোচনাটা উঠবে আমার ক্ষেত্রেও হতে পারে। টেনেন্সি অ্যাক্ট আগে যেরকম ছিল এখন সেরকম নেই। মারা গেলে তার যারা ইনহেরিটার তারা 5 বছর তারা হোল্ড করতে পারে আইনত, তারপরে তাকে নতুন চুক্তিতে আবদ্ধ হতে হবে।